হ্যালো গাইস, ওয়েলকাম টু ফিজিক্স গ্রো। ফিজিক্স গ্রোতে তোমাদের স্বাগত। আজকে তোমাদের আমি পদার্থের চৌম্বক ধর্ম এই চ্যাপ্টারটির এমসিকিউ সিরিজ স্টার্ট করছি। এর আগের সমস্ত চ্যাপ্টারে সেমিস্টার 3 ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে শুরু করে একদম তড়িৎ তোমার স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী থেকে শুরু করে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, ক্যাপাসিটেন্স, তারপরে কারেন্ট ইলেকট্রিসিটির প্রত্যেকটা চ্যাপ্টার অ্যাজ ওয়েল অ্যাজ তড়িৎ চুম্বকত্ব অবধি সমস্ত চ্যাপ্টারে বেসিক লেভেল নিউমেরিক্যালস, অ্যাডভান্স লেভেল নিউমেরিক্যালস অ্যান্ড সমস্ত এমসিকিউ ছায়া বইয়ের চ্যানেলে করা রয়েছে। ডিসক্রিপশনে ঠিকঠাক প্লে লিস্টগুলো দেখে করো, ক্লাসগুলো না পেলে কমেন্ট করবে। সো আজকে পদার্থের চৌম্বক ধর্মে আসছি। পদার্থের চৌম্বক ধর্মেরও বেসিক লেভেল নিউমেরিক্যালস করানো আছে। আজকে এমসিকিউ সিরিজটা শুরু হচ্ছে। তো প্রথমে আমরা আজকে যে টপিকটার উপর এমসিকিউ করাবো সেটা চৌম্বক ভ্রামক। সেটা আছে 1 থেকে শুরু করে তোমার মোটামুটি 23-24টার মতো আছে, হয়তো 24টা, দেখা যাক 24 পর্যন্ত করতে পারি কিনা। হ্যাঁ, নেক্সট আবার করবো। তো আজকে টপিকটা চৌম্বক ভ্রামক। তো শুরু করছি এমসিকিউ। শুরু করার আগে একটু থিওরিটা হালকা হালকা বলে দিচ্ছি। চৌম্বক ভ্রামক কী জিনিস? প্রথমত চৌম্বক ভ্রামক দু রকমের হয়। হ্যাঁ, একটা হলো একটা পরিবাহী লুপের জন্য, একটা নর্মাল দণ্ড চুম্বকের জন্য। যদি পরিবাহী লুপের কথা বলো তাহলে পরিবাহী একটা যদি লুপ হয়, মানে একটা পরিবাহী লুপ বলতে মনে করো একটা লুপের মধ্যে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে? সেটা কারেন্টটা ক্লকওয়াইজ হতে পারে, তোমার অ্যান্টি ক্লকওয়াইজও হতে পারে, ঠিক আছে? যদি একটা পরিবাহী লুপের মধ্যে কারেন্ট যায় তাহলে সেটা একটা চৌম্বক দ্বিমেরু ভ্রামকের মতো কাজ করে। এবং যেদিক থেকে দেখে মনে হবে যে সাউথটা ম্যাচ করছে কারেন্টের দিক, সেদিকটা সাউথ পোল হবে। আর যেরকম কারেন্টে নর্থটা ম্যাচ করবে সেটাকে নর্থ পোল বলা হবে, ঠিক আছে? তাহলে এই যদি একই তারে একদিকে ক্লকওয়াইজ হলে আরেকদিক তো অ্যান্টি ক্লকওয়াইজ, তো যেদিক থেকে দেখে মনে হবে কারেন্টটা ক্লকওয়াইজ সেদিকটা হবে ওই তারের সাউথ পোল, আর যেদিক থেকে দেখে মনে হবে কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ সেটা হবে ওই তারের নর্থ পোল। ডান। তাহলে এখানে যদি কারেন্টের পরিমাণ আয় হয় এবং এই লুপটার এরিয়া যদি এ হয়, তাহলে যেহেতু দ্বিমেরু, কারণ সাউথ আছে নর্থ আছে, সে যদি দ্বিমেরু ভ্রামক হবে, এটাকে বলা হয় PM ম্যাগনেটিক। হ্যাঁ, I ইন্টু এ ভেক্টর, যদি ভেক্টর করে নিই। হ্যাঁ, এটা হলো চৌম্বক দ্বিমেরু ভ্রামক ফর পরিবাহী লুপ, ঠিক আছে? আর সেটাই যদি একটা দণ্ড চুম্বকের ক্ষেত্রে ধরি, আর যদি দণ্ড চুম্বক নিই তাহলে সেক্ষেত্রে একটু ব্যাপারটা চলে আসে তড়িৎ দ্বিমেরুর মতো। হ্যাঁ, এটা যদি নর্থ হয়, এটা যদি সাউথ হয়, তাহলে এখানে একটা তড়িৎ দ্বিমেরুর মতো চলে আসে। তড়িৎ দ্বিমেরুর কথা মনে আছে? -Q আর +Q দিয়ে হতো। যদি পাশে একে করি যে এটা একটা -Q আধান, এটা একটা +Q আধান, এটা যদি একটা ডিস্টেন্সের মধ্যে থাকে, সেটা 12 ধরেছিলাম, তাহলে তড়িৎ দ্বিমেরু হয় P = Q × 12, ঠিক আছে? এটা হয়তো চুম্বকের ক্ষেত্রে সেটা হয় এই নর্থ পোল আর সাউথ পোল, এগুলোকে আধানের সাথে তুলনা করে এগুলোকে বলা হয় মেরু শক্তি, ঠিক আছে? এবং এর মেরু শক্তিকে যদি বলা হয় QM, তাহলে এর মেরু শক্তিও QM দিয়ে লেখা হয়, ঠিক আছে? তড়িতের ক্ষেত্রে প্লাস মাইনাস ছিল, এখানে প্লাস মাইনাস নাই, ধরে নিতে হয় নর্থ পোলটা পজিটিভ মানে বিকর্ষণীয় আর সাউথ পোলটা নেগেটিভ, তাদের মান একই। এখানে চিহ্নের ব্যাপার নেই, কারণ এটা তো আধান নয়, এটা মেরু শক্তি বলা হচ্ছে, ঠিক আছে? এটা একটা বিষয়। আর যখন কোনো একটা তড়িৎ দ্বিমেরু নেওয়া হয়েছিল, সেই তড়িৎ দ্বিমেরুর জন্য বিভিন্ন বিন্দুতে যখন তড়িৎ ক্ষেত্র মাপা হয়েছিল, তখন একটা +1 এনে তার উপরে অ্যাপ্লাই করে ভাবা হয়েছিল। তো এক্ষেত্রে যখন কোনো এরকম কেস করবো যে চৌম্বক ক্ষেত্র বিভিন্ন পয়েন্টে মাপবো, সেখানে ভেবে নেবো একটা নর্থ পোল রয়েছে যার মেরু শক্তি 1, সেইভাবে ক্যালকুলেশনগুলো করবো। যারা থিওরি করেছে জানো, যেটা আমার যদি প্রবলেমে দরকার পড়ে তো বলবো। এবং এখানে এটার সাথে কম্পেয়ার করেই বলা যায় যে চৌম্বক দ্বিমেরু ভ্রামক হয়, চৌম্বক দ্বিমেরু ভ্রামককে লেখা হয় PM দিয়ে। হ্যাঁ, যেটা কারেন্ট ক্যারিং লুপের জন্য হয়েছিল I × A, সেটা একটা দণ্ড চুম্বকের জন্য হয় PM = QM × 2L, ঠিক আছে? মানে একই রকম যে কোনো তোমার যে দুটো পোলের মধ্যে যে কোনো একটা পোলের মেরু শক্তি বা পোল স্ট্রেন্থ যেটা বলে ইংলিশে, ইন্টু তাদের মাঝখানে মধ্যবর্তী দূরত্ব 12, ঠিক আছে? এবার এখানে যেমন তড়িৎ দ্বিমেরু ভ্রামক বিয়ের দিকটা হতো তোমার -Q থেকে +Q এর দিকে, এখানেও তেমনি হয় সাউথ থেকে নর্থের দিকে। হ্যাঁ, মাইনাস থেকে যেহেতু প্লাসের দিকে হয়েছিল, তো এটা হবে সাউথ থেকে নর্থের দিকে, কারণ এখানে সাউথটা ইজ কম্পারেবল টু মাইনাস আধানের মতো, আর নর্থটা ইজ কম্পারেবল টু তোমার পজিটিভ আধানের মতো। ক্লিয়ার? তো চৌম্বক দ্বিমেরু ভ্রামক কী বললাম? দু রকমের বললাম। একটা তো কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য, সেখানে হয় I × A, কারেন্ট কত আর এরিয়া কত। আর একটা যদি দণ্ড চুম্বক নিই, তার মেরু শক্তি জানতে লাগবে, সেটা হলো QM × তাদের মাঝখানে দূরত্ব 12। এখানে একটা কথা বলে রাখি, NCERT বইয়ের ক্ষেত্রে, হ্যাঁ, NCERT বইয়ের ক্ষেত্রে PMটাকে ক্যাপিটাল M দিয়ে লেখা হয়। হ্যাঁ, PMটা বলে দিই, NCERTতে অনেক সময় PMকে ক্যাপিটাল M দিয়ে লেখা হয়, আর এই QM যেটা বলছি আমরা, সেটাকে ওরা স্মল m দিয়ে লেখে। তো অনেক সময় তুমি পাবে যে মানে PM = দণ্ড চুম্বকের ক্ষেত্রে, M দণ্ড চুম্বকের ক্ষেত্রে অনেক সময় পাবে তুমি M = বলবে M × 12, এইভাবেও পেতে পারো। হ্যাঁ, তো দেখে ঘাবড়ানোর কিছু নেই। ওকে, আর এখানে সেটা পাবে এরকম টাইপের যে M =
আই ইন্টু এ, ঠিক আছে? তো ঘাবড়ানোর কিছু নেই, আমরা এখানে এম বলি না, আমরা পিএম বলি আর কিউএম বলি, মানে আমাদের ছায়া বই তাই বলে। এবং আমরা এম এখানে ম্যাগনেটাইজেশন একটা জিনিস পড়াবো যখন, চুম্বকন, তখন ওটা ইউজ করবো এমটা, আর ওই এমটা ওরা ইউজ করে আই, ঠিক আছে? তো যাই হোক ওদের ব্যাপার, এনসিআরটির ব্যাপার। তো এনসিআরটির কথাটা বললাম কেন, কারণ আমাদের এমসিকিউ অনেক অঙ্ক আছে যেগুলো নিটে এসছে, তো নিটে যেটা এসছে সেটা কিন্তু এনসিআরটি ফলো করে নোটেশনগুলো রয়েছে, সেজন্য একটু বলে দিলাম। ডান। তো এই হলো দুটো টপিক, তারপর আমরা আবার নেক্সট টপিকের দিকে যাচ্ছি, তার আগে আমরা কিছু অঙ্ক করি। তো প্রথম অঙ্কটাই বলছি, দেখো 1 নম্বরটা, যে এ ক্ষেত্রবল বিশিষ্ট একটা লুপের মধ্যে দিয়ে আই প্রবাহ গেল, তাহলে এর দরুন উৎপন্ন চৌম্বক মেরুশক্তি কিউএম হলে লুপটির চৌম্বক ভ্রামকের মান কত? দেখো চৌম্বক যদি কোনো লুপের ব্যাপার থাকে তাহলে সেখানে চৌম্বক মেরুশক্তির ডাজন্ট ম্যাটার, মেরুশক্তির প্রশ্ন ওঠে না। তবু কোয়েশ্চেনে তোমাকে কনফিউজ করার জন্য দিয়েছে, ওখানে যখনই কোনো পরিবাহী লুপের কথা বলবে তখন চৌম্বক দ্বিমেরু ভ্রামকের একটাই ফর্মুলা, সেটা হলো পিএম ইকুয়াল টু আই ইন্টু এ, ঠিক আছে? কারেন্ট কত আর এরিয়া কত। সো এখানে অপশান নিচ্ছে আই এ স্কোয়ার, কিউএম ইন্টু এ আছে, কিউএম ইন্টু এ স্কোয়ার। তো এখানে কিউএমটা একদমই ফলস, কোনো মানে বেকার দিয়েছে, ঠিক আছে? তোমাদের কনফিউজ করার জন্য দিয়েছে। এখানে অ্যান্সারটা আই এই হবে, মানে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2 নম্বর, এল দৈর্ঘ্য আর এম চৌম্বক ভ্রামক বিশিষ্ট কোনো লোহদণ্ডকে বাকিয়ে অর্ধবৃত্তাকার করা হলো, নতুন চৌম্বক ভ্রামক কত হবে? এইখানে তোমার চুম্বকের গল্প চলে আসলো, এখান থেকে চুম্বকের কথা বলা হওয়া স্টার্ট হলো। আচ্ছা এখানে একটা কথা বলে দিই, যখন চুম্বকের কথা বলা স্টার্ট হয়ে গেছে তখন সেই এম এর ফর্মুলা হলো এম ইন্টু 12। এখানে যে 12টা আছে কি না, সেটা কিন্তু ভেক্টর দৈর্ঘ্য, হ্যাঁ? এই 12টা হলো কিন্তু ভেক্টর দৈর্ঘ্য, কার মধ্যে? বিটুইন সাউথ এবং নর্থ এর মধ্যে ভেক্টর দৈর্ঘ্য, হ্যাঁ? মানে এটা কেন বলে দিলাম, কারণ দণ্ডচুম্বক যখন সোজা রয়েছে তখন না সাউথ আর নর্থের মধ্যে যেটা দৈর্ঘ্য সেটা দণ্ডচুম্বকের দৈর্ঘ্যের সমান, কিন্তু যখন এটা বাঁকানো হবে, যেটা পরে অঙ্কে বলা হচ্ছে, সেখানে কিন্তু যদি বাঁকিয়ে দিই তাহলে কিন্তু সাউথ আর নর্থের ভেক্টর লেন্থটা নিতে হবে, সার্কামফারেন্স বা পরিধিটা নিতে হবে না কিন্তু, হ্যাঁ? তখন লেন্থটা কিন্তু ভেক্টর লেন্থ নিতে হবে 12টা নেওয়ার সময়, এই জন্য এটা বলে দিলাম। তো অঙ্কটা বড়, অঙ্কটা বলছে এল দৈর্ঘ্য আর এম চৌম্বক ভ্রামক বিশিষ্ট একটা লোহদণ্ডকে, প্রথমে আমি নর্মাল নিই, এই লোহদণ্ডটা নিলাম, এই লোহদণ্ডটা নিলাম, তার চৌম্বক ভ্রামক বলে দিয়েছে এম, মানে পিএমটা বলে দিয়েছে তোর, পিএমটা এখানে তোর বলে দিয়েছে এম, এনসিআরটি ফলো করে, আর 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 দৈর্ঘ্যটা বলে দিয়েছে এল, ভালো কথা, দৈর্ঘ্যটা বলে দিয়েছে এল। ডান। ওকে, প্রশ্ন কি? প্রশ্ন হলো একে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার করা হলে নতুন চৌম্বক ভ্রামক কত হবে? আচ্ছা আমি ধরে নিলাম এর মধ্যবর্তী যে মেরুশক্তিগুলো সেটা হলো কিউএম, এটা নর্থ ধরলাম, এটা সাউথ ধরলাম, হ্যাঁ? এটাও কিউএম, তাহলে তা সেই হিসাবে প্রথমে আমরা যদি এম বের করি তো এম ইকুয়ালটা হবে কি কিউএম ইন্টু এল, তাই তো? কারণ দৈর্ঘ্য এল, তো নর্থ আর সাউথের মধ্যে যেটা চৌম্বকের দৈর্ঘ্য সেটাই নর্থ আর সাউথের মধ্যে দৈর্ঘ্য, আর মেরুশক্তি কিউএম ধরে নিচ্ছি, তো কিউএম, তাহলে এটাই হলো তোর ইনিশিয়ালি ওর কি তো চৌম্বক দ্বিমেরু ভ্রামক এম। এবার বইয়ের অনুযায়ী আমরা এটাকে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার করে দেবো, তাহলে অর্ধবৃত্তাকার করে দিচ্ছি, এই অর্ধবৃত্তাকার শেপ দিয়ে দিলাম টুই অ্যান্ড টুই, তাহলে এটা হয়ে গেল নর্থ, এটা হলো সাউথ। অর্ধবৃত্তাকার যে শেপ দিয়ে দিলাম, তাহলে 12টা কিন্তু এখন এইটা হয়ে গেল তোর 12, যেটা অ্যাকচুয়ালি ওর রেডিয়াস হিসেবে ধরলে 2r, ওকে? এটা হয়ে গেল 12। এবার তাহলে 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 এবার আমাকে বলতে হবে যে ওর নতুন দৈর্ঘ্য কত। তো এবার এই 12টা কিন্তু আর এল থাকবে না, এটা এখন বর্তমানে এল ড্যাশ হয়ে গেছে, তাহলে নতুন এম ইকুয়াল টু হবে এম ড্যাশ, যদি বলিস তাহলে সেটা ইকুয়াল টু হবে কি কিউ এম ইন্টু এল ড্যাশ। এবার এই এল ড্যাশটা খোঁজাটাই ব্যাপার, এল ড্যাশটা কেমন করে খুঁজবো? দেখ এখানে বলতে পারি এল ড্যাশ ইজ ইকুইভ্যালেন্ট টু 2r, ডান। তার মানে আর ইজ ইকুয়াল টু, সরি হ্যাঁ, এল ড্যাশ ইকুয়াল টু 2r, তাহলে আর জানতে গেলে হয়ে গেল। আবার আমি বলতে পারি যে লোহাটাকে যতই বাঁকা ওর পরিধি তো আর চেঞ্জ হচ্ছে না, পরিধি তো ক্যাপিটাল এলই থাকছে, যেটা ওর দৈর্ঘ্য থাকছে সেটাই ওর পরিধি। তো পরিধি যদি বার করতে পারি তাহলে পরিধি কত হয়, অর্ধবৃত্তের পরিধি কত হবে পাই ইন্টু আর, যদি রেডিয়াস আর হয় তাহলে ওটা পরিধি হবে পাই ইন্টু আর, যেহেতু অর্ধবৃত্ত সেটাই ইকুয়াল টু হবে তোর ক্যাপিটাল এল, কারণ ওটাই ওর দৈর্ঘ্য ছিল। তাহলে এখান থেকে আর ইকুয়াল টু হয়ে যাবে কি এল বাই পাই, ওকে? তাহলে নতুন এল ড্যাশ হয়ে গেল 2 ইন্টু এল বাই পাই হয়ে গেল, অর্থাৎ নতুন এম ড্যাশ হয়ে গেল, তাহলে নতুন এম ড্যাশ ইকুয়াল টু কি কিউ এম ইন্টু 2 ইন্টু এল বাই পাই হয়ে গেল। এবার কিউ এম ইন্টু এল এই দুটো গুণ করে পেয়েছিলাম এম, তাহলে এটা বলছি এম ইন্টু 2 বাই পাই, তো দাঁড়ালো 2m বাই পাই। অপশন মিলা, অপশন বি হয়ে গেল তোর 2 নম্বর অঙ্ক। চল 3 নম্বরে দেখ, 3 নম্বরটা কি বলছে? 3 নম্বর বলছে বি সুষম চৌম্বক ক্ষেত্রে স্থাপিত এম চৌম্বক ভ্রামক বিশিষ্ট একটি দণ্ড চুম্বকের উপর ক্রিয়াশীল দ্বন্দ্ব। আচ্ছা এটাও থিওরি একটু বুঝতে হবে, যে মনে কর ভালো করে দেখবি যে এটা কম্পেয়ার করে করতে হয়, যে যদি একটা সুষম তড়িৎ ক্ষেত্র নিস,
একটা সুষম তড়িৎ ক্ষেত্র নিস ই, সেখানে যদি একটা তড়িৎ দ্বিমেরু থাকে মাইনাস কিউ আর প্লাস কিউ, ঠিক আছে, সেই দ্বিমেরুর দৈর্ঘ্য যদি 12 হয়, ঠিক আছে, তাহলে তাদের উপর ক্রিয়াশীল টর্ক মনে পড়ে টাউ ইকুয়াল টু পি ক্রস ই হয়েছিল কি না, পি ক্রস ই। তো সেরকমই তুই যদি একটা সুষম চৌম্বক ক্ষেত্র নিস, ওকে বি, এবং সেখানে যদি একটা দণ্ড চুম্বক নিস নর্থ আর সাউথ, ঠিক আছে, তো তার উপরও ক্রিয়াশীল টর্ক হবে। সেই টর্কটা হবে এর সাথে কম্পেয়ার করেই পি এর জায়গায় হয়ে যাবে এখানে পি এম ম্যাগনেটিক ক্রস ই এর জায়গায় হয়ে যাবে বি চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে। তাহলে কম্পেয়ার করে যেমন তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে হয় তেমনি চৌম্বক দ্বিমেরুর ক্ষেত্রে হয়। তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে পি এর মানে হয় দ্বিমেরু ভ্রামক ইন্টু ক্রস তড়িৎ ক্ষেত্র, সেখানে হবে চৌম্বক দ্বিমেরু ভ্রামক ইন্টু চৌম্বক ক্ষেত্র, ব্যাস হয়ে গেল টর্কের রাশিমালা। তো এখানে তোর সেটা বলে দিয়েছে, তোর চৌম্বক ভ্রামকটা বলেছে এম আর চৌম্বক ক্ষেত্রটা বি বলেছে, তাহলে এখানে টর্কটা কী হবে, টাউ ইকুয়াল টু হবে তোর এম ক্রস বি, তাই না, এম ক্রস বি হয়ে যাবে, ঠিক আছে। পি আমরা তো এখানে পিএম টাইম বলে দিয়েছে না, সেটা এম ক্রস বি। এবার এখানে মান চেয়েছে, তো টর্ক এর মান যদি বলিস তাহলে সেটা হবে এম বি সাইন থিটা, ক্রস প্রোডাক্টটা কী হয় সাইন থিটা হয় না। সো অপশন চেক কর, অপশন এ এম বি সাইন থিটা, অপশন এতে হয়ে গেল। সো 3 নম্বর হয়ে গেল, খুব ইজি। তো 1 2 3 কমপ্লিট। চল নেক্সট 4 নম্বর কী বলছে, 4 নম্বরে বলছে সুষম চৌম্বক ক্ষেত্রে একটা চুম্বককে স্থাপন করলে কি হয়। চুম্বককে যদি স্থাপন করিস, দেখ নর্থ পোল এদিকে একটা ফোর্স খাবে এফ, কারণ এদিকে চৌম্বক ক্ষেত্র আছে, চৌম্বক ক্ষেত্র যেদিক থাকে সেদিকে কি চৌম্বক ক্ষেত্র কোন দিক থেকে কোন দিক হয়, এদিকে যদি নর্থ ধরা হয় এদিকে তাহলে সাউথ ধরতে হবে। যদি এদিকে চৌম্বক ক্ষেত্র দেখাচ্ছে তাহলে চুম্বকের নর্থ পোল এদিকে ফোর্স খাবে আর এদিকে সাউথ পোল এদিকে ফোর্স খাবে, এই দুটো ফোর্স সমান হয়, তাই জন্য তো। এবং কিন্তু ক্রিয়ারেখাটা আলাদা হয় বলেই এদের টর্ক ফিল হয়, ঠিক আছে। তাহলে একটা সুষম চৌম্বক ক্ষেত্রে একটা দণ্ড চুম্বককে রেখে দিলে সে নর্থ পোল আর সাউথ পোল ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স পায়, ঠিক আছে। ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স মানে কি, নেট ফোর্স 0, কিন্তু তার ফলে টর্ক তৈরি হয়, সেটা টর্ক আছে। তার মানে একটা যদি দণ্ড চুম্বককে সুষম চৌম্বক ক্ষেত্রে রেখে দিস তাহলে তার নেট ফোর্স 0 হয় কিন্তু টর্ক থাকে। সব অপশনগুলো পরে এবার অপশন এ বল থাকবে কিন্তু টর্ক থাকবে না, সেটা কখনো নাই, বলই তো থাকছে না। টর্ক থাকবে কিন্তু বল থাকবে না, এটা অ্যান্সার। টর্ক থাকবে কিন্তু বল থাকবে না, কারণ টর্ক আছে কিন্তু নেট বল 0। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 5 নম্বর, একটা ক্ষুদ্র দণ্ড চুম্বকের চৌম্বক ভ্রামক 1 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার এর দৈর্ঘ্য বরাবর কেন্দ্র থেকে 1 মিটার দূরে একটি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত। এবার হয়ে গেল নতুন গেম, ভালো করে বোঝার চেষ্টা কর। একটা ক্ষুদ্র দণ্ড চুম্বক নিয়েছি, এটা হলো ক্ষুদ্র দণ্ড চুম্বক, ঠিক আছে। এটা মনে কর নর্থ, এটা তোর সাউথ, ডান। এবার কি বলছে, এর থেকে এর চুম্বক ভ্রামক দেওয়া আছে, মানে পিএম দেওয়া আছে তোর কত, পিএম দেওয়া আছে তোর 1 অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার, খুব ভালো কথা। এবার বলেছে দৈর্ঘ্য বরাবর কেন্দ্র থেকে 1 মিটার দূরে, দৈর্ঘ্য বরাবর কেন্দ্র থেকে, এই যে দৈর্ঘ্য বরাবর কেন্দ্র থেকে 1 মিটার দূরে, 1 মিটার দূরে একটা পয়েন্ট নিলাম, মনে কর পি, চল। তাহলে সেই পয়েন্টের চৌম্বক ক্ষেত্রের মান জিজ্ঞেস করেছে। তাহলে ভালো করে দেখ, এটা হলো একটা দণ্ড চুম্বকের এক কথায় অক্ষের ওপর চৌম্বক ক্ষেত্র। এবার দণ্ড চুম্বকের অক্ষের ওপর যে চৌম্বক ক্ষেত্রটা হয় সেটা তোকে সেম আবার তড়িৎ দ্বিমেরুর কনসেপ্ট দিয়ে আনতে হবে। তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর তড়িৎ ক্ষেত্রের কথা মনে করতে হবে তোকে। তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর তড়িৎ ক্ষেত্র কী ছিল বল, ইকুয়াল টু আবার ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরু ক্ষেত্রে ছিল হলো 1/4πε0, অক্ষের উপর ছিল 2p/r³, ঠিক আছে। এটা ছিল অক্ষের উপর তড়িৎ ক্ষেত্র। আর লম্ব সমদ্বিখণ্ডকের ক্ষেত্রে ছিল p/r³। সেটাই কম্পেয়ার করে দণ্ড চুম্বকের ক্ষেত্রে অ্যান্সার হয়, দণ্ড চুম্বকের ক্ষেত্রে সেটা অক্ষের উপর হয় b = μ0/4π, কনস্ট্যান্টটা পাল্টে এটার বদলে এটা, আর 2p এর জায়গায় pm, r³ সেম, ঠিক আছে। যেখানে 1/4 ছিল হলো তড়িতের কনস্ট্যান্ট, মানে ইলেকট্রোস্ট্যাটিক্স কনস্ট্যান্ট, p ছিল তোর তড়িৎ দ্বিমেরুর ভ্রামক, আর r ছিল তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব। তো সেম এখানে দেখ, তোর চৌম্বকটার মধ্যবিন্দু থেকেই ওই পি বিন্দু দূরত্ব 1 মিটার দিয়েছে, তো সব মিলে গেল। সো এবার এখানে এই মানগুলো বসালেই তুই বিটা পেয়ে যাবি। μ0 এর মান হয় 4π × 10⁻⁷/4π × 2, pm এর মান তোর বলে দিয়েছে 1, আর r এর মান তোর বলে দিয়েছে 1, তাহলে 1³। সো অ্যান্সার হয়ে গেল, এখানে 4π কেটে যাচ্ছে, এখানে 1 থাকছে, তাহলে 2 × 10⁻⁷ টেসলা, ঠিক আছে। সো 2 × 10⁻⁷ টেসলা, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডান। 6 নম্বর কি বলছে তোর, চৌম্বক প্রবণতার একক কি। এটা তো একক তোকে মনে রাখতে হবে, চৌম্বক প্রবণতার একক হয়, চৌম্বক প্রবণতার একক তোকে এটা জানতে হবে। চৌম্বক প্রবণতাটা কী জিনিস, চৌম্বক প্রবণতা ইংলিশে বোধহয় বলা হয় সাসেপ্টিবিলিটি। আচ্ছা,
মনে রাখবি যখন মানে এটা কীভাবে বুঝাই তোকে, একটা মনে কর সলিনয়েডের মধ্যে একটা লোহার দণ্ড ভরে দিয়েছি, ডান। এবার মনে রাখবি লোহা মানে এফি, তো এফির ক্ষেত্রে কি হয়, তুই যদি কেমিস্ট্রি একটু পড়তে লাগবে না তোকে, এফির যদি তুই ইলেকট্রন বিন্যাস দেখিস তাহলে ওখানে কিন্তু তোর বোধ হয় তোর এফি তো ডিতে বোধ হয় ডি অরবিটাল যেটা, সেখানে তুই সিঙ্গেল ইলেকট্রন পাবি। ঠিক আছে, ডি অরবিটালে যে হয় 5টা যে বক্স থাকে, হ্যাঁ যারা কেমিস্ট্রি একটু পড়েছিস জানিস, সেই 5টা বক্সের মধ্যে তোর 5টা বক্সই পূর্ণ থাকে না, ফলে সিঙ্গেল ইলেকট্রন থাকে। আর যদি মানে একটা বক্সে তো দুটো করে ইলেকট্রন হয় না, কক্ষক যেটাকে বলে, দুটো করে ইলেকট্রন থাকে, তো দুটো ইলেকট্রন থাকলে কি একটা আপস্পিন হয়, একটা ডাউনস্পিন হয়। তো ওভারঅল প্রত্যেকটা মানে কক্ষকের দ্বিমেরু ভ্রামক 0 হয়, ঠিক আছে। কিন্তু যদি সিঙ্গেল স্পিন থাকে তখন সেটা দ্বিমেরু ভ্রামক থেকে যায়। তো সেরকম এফি বা আয়রনের কিন্তু দ্বিমেরু ভ্রামক থাকে, নেট দ্বিমেরু ভ্রামক থাকে। ফলে একটা যদি এফি নিস বা লোহার নিস, লোহার মধ্যে কিন্তু প্রচুর দ্বিমেরু ভ্রামক পাবি, কারণ ওখানে ডি উপকক্ষের মানে যে কক্ষকগুলো থাকবে সেই কক্ষকে সিঙ্গেল ইলেকট্রন থাকবে। ঠিক আছে, কারণ ডি উপকক্ষের নিয়মটা কি, প্রথমে একটা করে ভরবে না 5টা করে, তারপরে আবার ডবল করে আসবে, তো সেখানে টোটাল 10টা আসতে পারে। হ্যাঁ, তো সেখানে এফির কত একটু মনে করে দেখ, 24 বা 26 কিছু একটা আছে, সেটা যদি ইলেকট্রন বিন্যাস করিস তাহলে বুঝতে পারবি যে ওখানে ডি উপকক্ষ যেটা আছে সেই কক্ষকগুলো তোর পুরোটাই ফুলফিল থাকে না, হাফ ফিল থাকে। মানে হাফ ফিল ফুল কেন বলছি, মানে প্রত্যেকটা কক্ষকেই দুটো করে ইলেকট্রন থাকে না, কোনো কক্ষক আছে সেখানে সিঙ্গেল ইলেকট্রন থাকে, ফলে ওর একটা নেট দ্বিমেরু ভ্রামক থাকে। যারা কেমিস্ট্রি তারা বুঝতে পারছিস। তো সেই নেট দ্বিমেরু ভ্রামক থাকায় এরা হয় একটা মানে অয়স্কচুম্বক পদার্থ হয়, হ্যাঁ, কারণ নেট দ্বিমেরু ভ্রামক থাকে। কিন্তু সে তার চুম্বক ধর্মটা দেখায় না। কেন দেখায় না? কারণ যে দ্বিমেরু ভ্রামকগুলো আছে না, সেগুলো তো গোটা চুম্বক মানে লোহা জুড়েই আছে, এবং তাদের যে ওরিয়েন্টেশন সবসময় একই দিকে হয় না, কারো ওরিয়েন্টেশন এদিকে তো কারো ওরিয়েন্টেশন এদিকে। সো ওভারঅল সব দ্বিমেরু ভ্রামক যদি যখন অ্যাডিশন করবি তখন ভেক্টরিক্যালি দেখা যায় যে নেট দ্বিমেরু ভ্রামক 0 হয়। ফলে একটা মানে লোহা ওর মধ্যে চুম্বক দ্বিমেরু ভ্রামক থাকা সত্ত্বেও চুম্বক হয় না। তবে একে যদি একটা সলিনয়েডের মধ্যে রাখা যায় এবং সলিনয়েডের মধ্যে যদি কারেন্ট পাঠানো যায়, তাহলে সলিনয়েডটার সেন্টারে অক্ষ বরাবর একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। আর সলিনয়েডের অক্ষ বরাবর যদি এই বরাবর চৌম্বক ক্ষেত্র তৈরি হয় বি, তাহলে সেই এইচ দিয়ে বলতে পারিস চুম্বকন ক্ষেত্র দিয়ে বোঝানো যেতে পারে। হ্যাঁ, চুম্বকন ক্ষেত্র চুম্বক ক্ষেত্রের পার্থক্যটাই হলো যে চুম্বক ক্ষেত্রে ফর্মুলা হয় μ0/4π আইডিয়াল সাইন থিটা বাই r স্কয়ার, আর চুম্বকন ক্ষেত্রে সেই μ0টা থাকে না, 1/4π দিয়ে বোঝাতে হয়, যে 1/4π আইডিয়াল সাইন থিটা বাই r স্কয়ার। ঠিক আছে, দুটো কনসেপ্ট মোটামুটি একই। তো এই চিজ যদি বলিস যে যেই তুই এখানে একটা কারেন্ট দিলি, সাথে সাথে এই সলিনয়েডটার মাঝখানে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হলো। ঠিক আছে, এবার যত তুই কারেন্ট বাড়াবি তত চুম্বক ক্ষেত্রটা বাড়বে। এবার যখন এর মাঝখানে চুম্বক ক্ষেত্র তৈরি হয়ে গেল, সেই চুম্বক ক্ষেত্রটা যে বলরেখাগুলো, সেই বলরেখাগুলো তুই কাঁচা লোহা বা লোহাটার মধ্যে দিয়ে পাস করছে। আর লোহার মধ্যে দিয়ে যখন এই বলরেখাগুলো পাস করছে, মানে লোহার মধ্যে দিয়ে যখন চুম্বক ক্ষেত্র পাস করছে, তখন লোহার মধ্যে থাকা যে ইয়েগুলো কী বলে ওটাকে, ডাইপোলগুলো, ম্যাগনেটিক ডাইপোলগুলো সব এবার কি হয়, এই চুম্বক ক্ষেত্রের দিকে নিজেকে ওরিয়েন্ট করে ফেলে। ফলে যারা যেগুলো এই যে ডাইপোলগুলো যদি এরকম থাকে, বিভিন্ন রকমভাবে থাকে, তারা সবাই কী হয়, একদিকে মুখ করতে শুরু করে। যখনই একদিকে মুখ করতে শুরু করে দেয়, তখন তাদের মধ্যে কি ওই মানে ম্যাগনেটাইজ হতে শুরু করে। তখন বলা হয় যে এই চুম্বক পদার্থ বা লোহাটা ম্যাগনেটাইজ হচ্ছে। ঠিক আছে, এবং আস্তে আস্তে ওটা ম্যাগনেটে পরিণত হচ্ছে। এবার ম্যাগনেটাইজ যে হচ্ছে, এই ম্যাগনেটাইজ ব্যাপারটা যদি বলিস, এই ম্যাগনেটাইজকেই বলা হয়, তোদের এই বইয়ে এম দিয়ে বোঝানো হয়। আমরা এনসিআরটি যারা পড়ি, এনসিআরটিতে সেটা আই দিয়ে বোঝানো হয়। আমি আই দিয়ে বলছি, এম দিয়ে তো অনেক কিছু হলো, আর এম দিয়ে তোরা বুঝিস। যাই হোক, আই, এই আইটাকে বলা হয় ম্যাগনেটাইজিং ফিল্ড। ঠিক আছে, মানে ম্যাগনেটাইজিং ফিল্ড বলতে যে যখন তুই এই ম্যাগনেটিক ফিল্ডটা দিচ্ছিস, তখন এর ভেতরে কী হচ্ছে, আস্তে আস্তে সমস্ত ডাইপোলগুলো একদিকে ওরিয়েন্ট করে যাচ্ছে। আর সমস্ত ডাইপোল যখন একদিকে ওরিয়েন্ট করবে, তখন ওই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা ম্যাগনেটে পরিণত হচ্ছে। আর যখন ও ম্যাগনেটে পরিণত হচ্ছে, তখন কি নিজে একটা ফিল্ড তৈরি করছে, তখন সেটাকে বলা হয় ম্যাগনেটাইজিং ফিল্ড। এই ম্যাগনেটাইজিং ফিল্ড ইজ প্রপোর্শনাল টু এইচ হয়, মানে যত বেশি তুই বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড দিবি, তত বেশি ম্যাগনেটাইজিং ফিল্ড হবে। তাহলে এই আই, তাহলে এখান থেকে আই ইকুয়াল টু কে এইচ হয়। এই কেটাকেই বলা হয় তোর এই প্রবণতা, চৌম্বক প্রবণতা। ঠিক আছে, এই চৌম্বক প্রবণতা এখানে কে বলা হয়। সো আই আর এইচ দুটোই কিন্তু একই টাইপের জিনিস। এটা হলো ম্যাগনেটাইজিং ফিল্ড, এটা হলো ম্যাগনেটিক ফিল্ড। তো দুটোর ইউনিট একই হয়, তাই জন্য কে হয় ডাইমেনশনলেস বা ইউনিটলেস। ওকে, সো কে হলো ইউনিটলেস। এইটুকু বোঝানোর জন্য তোকে কত কিছু বোঝাতে হলো। যারা থিওরি পড়েছিস তারা জানিস, যারা পড়িস তারা জানিস না। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 7 নম্বরটা পড়েছে
যে চুম্বকন মাত্রা এম এর একক কি। আচ্ছা এখানে এম যেটা বলছে সেটাকে আমরা যেটা আই দিয়ে বললাম সেটাকে এটা এম দিয়ে বলছে যেটা বললাম, এখানে এমটা কিন্তু তোর চুম্বকন মাত্রা বোঝাচ্ছে বা ম্যাগনেটাইজিং ফিল্ড যেটা বললাম না, ওই লোহাটার মধ্যে যে ফিল্ডটা তৈরি হচ্ছে সেটা বোঝাচ্ছে। তো সেটার একক হয় অ্যাম্পিয়ার পার মিটার। হ্যাঁ, ওটা কিন্তু একক লেস নয়। তো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে যে আমরা চুম্বকন মাত্রা যেটা এম বলছে সেটাই কিন্তু আমি আই দিয়ে বোঝালাম, যেটা প্রপোর্শনাল টু এইচ হয়। ওকে, 8 নম্বর বলছে 5 সেমি দীর্ঘ একটি দণ্ডচুম্বকের ভ্রামক দেওয়া আছে 1 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। তো এর মেরু শক্তি কত হবে? ব্যাস, এই তো মেরু শক্তির অঙ্ক দিয়ে দিচ্ছে। মেরু শক্তি আমরা জানি এটা যে PM ইজ ইকুয়াল টু হয় QM ইন্টু 12, ঠিক আছে? তো এই QMটাই মেরু শক্তি। তাহলে PM কত বলে দিয়েছে তোর? এখানে PM বলে দিয়েছে তোর 1 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, সো 1। আর QMটা বের করবো। আর 12টা কত বলেছে? 12 মানে তাদের দৈর্ঘ্যটা বলেছে 5 সেমি, তাহলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -2। তাহলে এখান থেকে QM ইকুয়াল টু হয়ে গেল 1/5 ইন্টু 10 টু দি পাওয়ার -2, দ্যাট ইজ ইকুয়াল টু 100 করে দিলে 5 × 120। তাহলে QM ইকুয়াল টু হবে 20 অ্যাম্পিয়ার মিটার। মানে অপশন হচ্ছে তোর বি। 9 নম্বর, দুটি চৌম্বক মেরু শক্তি 1 অ্যাম্পিয়ার মিটার 2 অ্যাম্পিয়ার মিটার, বায়ুতে এদের 1 মিটার দূরত্বে রাখা হলে উভয়ের মধ্যে ক্রিয়াশীল বল কত? আচ্ছা, দুটি চুম্বকের মেরু শক্তি দেওয়া আছে। হ্যাঁ, দুটি চুম্বক আলাদা। মনে কর এটা একটা চুম্বক, হ্যাঁ, এটা সাপোজ নর্থ পোল সাউথ পোল, এটা একটা চুম্বক, সেটা কিছু বলেনি যে কোনটা নর্থ পোল নেবো সাউথ পোল নেবো, সেটা তোর ইচ্ছা। যদি এটা নর্থ পোল নিস সেটা সাউথ পোল নিস। এই যে দুটা, এদের মাঝখানে দূরত্ব বলে দিচ্ছে কত, যারা মোটামুটি পাশাপাশি রাখা আছে, কত বলেছে? 1 মিটার, ঠিক আছে? এবং এই দুটার মধ্যে ক্রিয়াশীল বলটা জিজ্ঞেস করেছে এবং এদের মেরু শক্তি কত বলেছে? একটার 1 অ্যাম্পিয়ার মিটার, একটা 2 অ্যাম্পিয়ার মিটার। এর QM ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার মিটার। আচ্ছা, এবার যেহেতু এটা আলাদা চুম্বক, সেখানে QM ড্যাশ বলতে পারিস ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার মিটার, ঠিক আছে? এখানে কেসটা বুঝতে পারলে এটা দুটো কিন্তু আলাদা আলাদা চুম্বকের মধ্যে ক্রিয়াশীল বল জিজ্ঞেস করেছে। হ্যাঁ, তাই তো, বল জিজ্ঞেস করেছে তো, ইয়েস। তো এইখানে কি করতে হয়? যেমন সাপোজ দুটো যদি তো ডাইপোল পাশাপাশি থাকে, তাদের যে ডাইপোলের আধানগুলো তাদের মধ্যে যে ক্রিয়াশীল বল জিজ্ঞেস করে, তখন কি করিস তুই? নর্মাল কুলম্বের সূত্র অ্যাপ্লাই করিস। সো এখানেও কুলম্বের সূত্রের মতো সূত্রই অ্যাপ্লাই করতে হবে শুধু চুম্বকের ক্ষেত্রে। সো কুলম্বের সূত্র নর্মালি আমরা কি জানি বল? F ইজ ইকুয়াল টু 1/4πε0, তাই তো? Q1 Q2/r², দুটো আধানের মান তাদের গুণফল থাকে r²। সেম এখানে চুম্বকের ক্ষেত্রে সেটা FM ইকুয়াল টু হবে μ0/4π কম্পেয়ার করলে ইন্টু এর মেরু শক্তি QM, এর মেরু শক্তি QM ড্যাশ বাই r²। এই মেরু শক্তি মেরু দুটোর মধ্যে ডিস্টেন্স। সো এটা হলো এটা তো 10 টু দি পাওয়ার -7 হবে, কেটে 4/4 কেটে যাবে। আর এটা হবে Q এর মান বলে দিচ্ছে 1, আর QM ড্যাশের মান বলেছে 2, আর R এর মান বলেছে 1² হয়ে গেল। তাহলে এটা কেটে 2 × 10 টু দি পাওয়ার -7 নিউটন। চল, অঙ্ক হয়ে গেল। অপশন সি। নেক্সট 10 নম্বর, একটা ক্ষুদ্র দণ্ড চুম্বকের অক্ষকে একটি সমবল সম্পন্ন চুম্বক ক্ষেত্রে অক্ষের সাথে থিটা কোণে রাখলে চুম্বকটিতে ক্রিয়াশীল টর্ক টাও হলে চুম্বক ভ্রামক কত? একটু আগে বললাম টাও ইকুয়াল টু হয় PM ক্রস B। ভাঙলে নর্মাল টাও লিখলে PM B সাইন থিটা, এটা মান লিখলে। এখানে PMটা জিজ্ঞেস করেছে, তাহলে টাও বাই B সাইন থিটা। অপশন হবে এ। 11 নম্বর, একটি তামার তারের দৈর্ঘ্য L মিটার, তারটিকে একটি বৃত্তাকার কুণ্ডলীর আকারে বেঁকিয়ে তার মধ্যে I অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত করা হলো। ওই বৃত্তাকার তারটির চৌম্বক ভ্রামক কত হবে? আচ্ছা, তামার তারটার দৈর্ঘ্য যদি L মিটার হয়, তাহলে তামার তারকে যখন গোলও করব তখন তার পরিধিটাও L মিটার হবে। তাহলে তার পরিধিটাও কী হবে? পরিধিটাও হবে L। ভালো কথা, মনে করলাম এর রেডিয়াস তৈরি হয়েছে R। ভালো কথা, রেডিয়াস যদি R হয় তাহলে 2πr ইকুয়াল টু L হবে। ডান। ওকে, এবার আমাকে কি জিজ্ঞেস করেছে? দ্বিমেরু ভ্রামক। কারেন্টের ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক PM ইকুয়াল টু হয়, মানে কারেন্ট ক্যারিং লুপের ক্ষেত্রে হয়। মনে করো কারেন্টের দিক গেল, সাপোজ I যাচ্ছে, তাহলে I × A, তাই তো? এটা হয়। ওকে, এখানে আইটা I বলে, ছোটদের I বলেছে। ওকে, এবার আমাকে A, আবার I মানে মান যদি বলি IA মানে হয় গোলের ক্ষেত্রে πr², তাহলে আরটা লাগবে। তাহলে এখান থেকে R ইকুয়াল টু হবে আবার L/2π। পুট ইট হেয়ার। সো I ছোটদের যেটা বলে দিয়েছে ইন্টু পাই ইন্টু L²/4π²। একটা পাই কেটে যাচ্ছে, তাহলে হলো I L²/4π। এরকম কোনো অপশান আছে?
IL square by 4 pi, IL square by 4 pi, option B. Done. Next 12 নম্বর। ধরা যাক পৃথিবীর চুম্বকত্বের উৎস হলো পৃথিবীর কেন্দ্রে অবস্থিত একটি চুম্বক দ্বিমেরু, মানে এটা পৃথিবীর মধ্যে একটা, যদি এটা নর্থ পোল একটা সাউথ পোল হয় তাহলে পৃথিবীর কেন্দ্রে একটা বলছে চুম্বক দ্বিমেরু আছে, মানে দণ্ড চুম্বকের মধ্যে ভাবতে পারিস। ওকে, তার নর্থ পোল সাউথ পোল কী বলছে দেখে নিই। চুম্বক দ্বিমেরু বিষুব রেখার ওপর ওই চুম্বকের চুম্বকক্ষেত্রের মান বলেছে 4 × 10⁵ টেসলা। তাহলে পৃথিবীর এই চুম্বক দ্বিমেরুটির ভ্রামকের মান কত হবে? পৃথিবীর এই চুম্বক দ্বিমেরুটির ভ্রামকের মান কত হবে? ভালো কথা। আচ্ছা, পৃথিবীর মধ্যে এই দণ্ডচুম্বকটা ঢুকে আছে মনে করতে পারি, তাহলে এটা N, এটা S, এবার এ, আর এটা হলো বিষুব রেখা হয় পৃথিবীর ক্ষেত্রে, তাহলে এই পয়েন্টে চুম্বক ক্ষেত্র বলে দিয়েছে, B = বলে দিয়েছে। তো একটা ভালো কথা, একটা সবথেকে বড় কথা হলো যে একটা দণ্ডচুম্বক যদি পৃথিবীর মাঝখানে থাকে নর্থ সাউথ মুখ করে, তাহলে এই বিষুব রেখার পয়েন্টটা কিন্তু তার এক্স্যাক্টলি লম্ব হবে। এবার লম্ব সমদ্বিখণ্ডকের উপর চৌম্বক ক্ষেত্রের মান কী হবে সেটা তড়িৎ দ্বিমেরুর সাথে কম্পেয়ার করে আমরা করব। তো তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে আমরা কি জানি, E = লম্ব সমদ্বিখণ্ডকের ক্ষেত্রে হয় 1/4 pi এপসাইলন নট কি জানো P/r কিউব, ঠিক আছে। তো এখানেও সিম্পলি B = হবে μ0/4 pi PM/r কিউব, ঠিক আছে, একই জিনিস। ওকে, সো এবার যদি মানগুলো বসানো যায়, তো এবার B কত বলে দিয়েছে তোর, চৌম্বক ক্ষেত্রটা বলে দিয়েছে তোর 4 × 10⁻⁵, দ্যাট ইমপ্লাইজ 4 × 10⁻⁵ এটা তো 10⁻⁷ হয়। এবার পিএমটা কি বের করতে দিয়েছেন, পিএমটাই বের করতে দিয়েছে। এবার আর কিউব, আর হলো পৃথিবীর ব্যাসার্ধ, কারণ এটা আর কিউব কোনটা, আর কিউব, হ্যাঁ এখান থেকে এইটা, তো এটা যদি তোর লম্ব মানে মাঝখানে থাকে তাহলে এই ডিস্টেন্সটা কিন্তু পৃথিবীর ব্যাসার্ধেরই সমান হচ্ছে। দেখ এটা কিন্তু এই আরটা অ্যাকচুয়ালি তোর পৃথিবীর ক্যাপিটাল আরেরই সমান, ঠিক আছে। তো তোর পৃথিবীর ব্যাসার্ধ কত, পৃথিবীর ব্যাসার্ধ আমরা জানি এখানে বলে দিয়েছে 6.4 × 10⁶, তাহলে 6.4 × 10⁶ তার কিউব। এটা ক্যালকুলেশন করে তোকে পিএমটা বার করতে হবে। সো পিএম = আমরা ক্যালকুলেশন করি একটু, 4 × 10⁻⁵ ইন্টু 6.4 × 6.4 × 6.4 ইন্টু 10⁻6 6 12 3 18, তাই তো, এটা হয়ে গেল গুণ, ডিভাইডেড বাই 10⁻⁷, এটা হলো পিএম এর মান। তো এটা কত হচ্ছে, তো প্রথমত 6 দিয়ে 6 6 6 3টা 6 একটা 4, তো 6 6 36 36 আর 6 36কে যদি 6 দিয়ে গুণ করা যায়, 6 6 36 3 6 3 18 19 20 21 2 1 3 2 1 3 213 মতো হচ্ছে। 36 আর 6 36 আর 6 যদি গুণ করি, 6 6 36 6 আর 3 6 3 18 19 20 21 216, তো 216 ওটাকে 220 মতো করে দিলাম। 220 আর 4 220 আর 4 4 2 8 840, প্রায় 900 করে দিলাম। তো এটাকে 900 করে দিলাম ইন্টু, আর এদিকে 10⁻⁵ হয়ে যাচ্ছে -5 আর এদিকে +7, -5 +7 করতে গেলে হলো 2 2 আর 18 20, ওই 900 × 10⁻20 টাইপের। অপশানে কী আছে দেখি, 900 রেঞ্জে 900কে 1000 করতে পারিস, 20, এটাকে 9 আগে যদি এটাকে আমি 900টাকে 1000 করে দিলাম, কারণ রেঞ্জ 9 দিয়ে কোনো অপশান নেই, তো 1000 করে দিচ্ছি। 1000 × 10⁻20 করলে এটা হয়ে যাচ্ছে 1 × 10⁻23, তো 10⁻23 দিয়ে 1.05 আছে, মানে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চল নেক্সট 13 কি বলছে, এন পাক সংখ্যা আর এ ক্ষেত্রফল বিশিষ্ট একটা কুণ্ডলীর মধ্যে আই অ্যাম্পিয়ার প্রভাব পাঠানো হলে কুণ্ডলীর চৌম্বক দ্বিমেরুর ভ্রামক কত? এটা খুবই সহজ, পিএম = হয় আই এ, যদি এন পাক থাকলে এন দিয়ে গুণ যাবে, তাহলে এন আই এ। অপশন চেক, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 14 নম্বর, কোনো বিন্দুর কোনো একটি ক্ষুদ্র দণ্ডচুম্বকের প্রান্ত আর প্রস্থ অবস্থানে সমদূরত্বের বিন্দুদ্বয়ের চৌম্বক প্রবলের অনুপাত কত হবে? এটাও আমরা জানি যে যদি একটা চুম্বক নেওয়া হয়, ঠিক আছে, একটা বলেছে প্রান্ত আর একটা প্রস্থ, তাই তো, প্রান্ত আর প্রস্থ, প্রান্ত মানে অক্ষের উপর চৌম্বক ক্ষেত্র হয় B1 = যদি বলি B যদি বলি, তাহলে সেটা হবে μ0/4 pi 2 PM/r³, আর সেটা যদি অক্ষের উপর বলি এটা বি প্রান্ত, আর সেটা যদি অক্ষের উপর বলি একই আর দূরে যদি বলি এটাও আর ওটাও আর, এখানে আঁকতে পারলাম না, যে ছোটো লাগছে, তাহলে বি প্রস্থ যদি বলি তাহলে সেটা হবে μ0/4 pi PM/r³, এটা একদম দ্বিমেরুর সাথে তুলনা করে, নর্মাল দ্বিমেরুর সাথে। তাহলে রেশিও যদি বলি তাহলে বি প্রান্ত ইস টু বি প্রস্থ,
ইকুয়াল টু হবে কি 2:1। সো অপশানটা হচ্ছে এ। 15 কক্ষপথে ঘূর্ণায়মান একটি ইলেকট্রনের চৌম্বক ভ্রামক কোন ভৌত রাশির উপর নির্ভর করে। আচ্ছা, কক্ষপথে ঘূর্ণায়মান একটা যদি ইলেকট্রনের চৌম্বক ভ্রামক বের করতে হয় তাহলে তোকে এটা জানতে হবে। মনে কর একটা আধান, স্যার মনে কর একটা কিউ আধান ঘুরছে, ঠিক আছে, আর বাসাতে বৃত্তপথে, ভালো কথা। তাহলে এখানে আগে প্রথমে আই জানতে লাগবে। আই ইকুয়ালটা হবে কিউ বাই ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি হলো তার টাইম পিরিয়ড, ঠিক আছে। তো মনে করো একবার ঘুরে দিলাম, তো টাইম পিরিয়ড টি। এবার টি ইকুয়াল টু হয় আবার যখন বৃত্তপথে ঘুরে 2πr ব্যাস পরিধি বাই ভি, ওর ভেলোসিটি যদি ভি হয়, তাহলে এখানে যদি বসিয়ে দিস তাহলে সেটা কিউ বাই 2πr ইন্টু ভি হয়ে গেল এখানে, ভালো কথা। চল এবার এটাকে করা যেতে পারে আই হয়ে গেল। এবার যদি তুই চৌম্বক দ্বিমেরুর ভ্রামকের কথা বলিস, দ্বিমেরুর ভ্রামক বের করতে বলছে না, ভ্রামকই বলেছে কার কার উপর নির্ভর করে, তাহলে আয়ের সাথে এবার এ গুণ করতে হবে। আই হলো তোর কিউ ভি বাই 2πr, আর এ হয়ে গেল তোর পাই আর স্কোয়ার। এখান থেকে তোর পাইটা কেটে যাচ্ছে আর একটা আর কেটে যাচ্ছে, তো বাচ্চালো কিউ ভি আর বাই 2। ওকে, এবার তুই একটা কাজ করতে পারিস, যদি এখানে একটা এম দিয়ে গুণ করিস তাহলে এটা কিউ ইন্টু এম ভি আর দাঁড়ালো, আর ডিভাইডেড বাই 2m হয়ে গেল। আর এই এম ভি আরকে বলা হয় তোর অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে, কিউ বাই 2m ইন্টু ক্যাপিটাল এল দিয়ে লেখা হয়, বা বাংলায় যেটা বলে তোর কৌণিক ভরবেগ। ওকে, এবার এটাই যদি একটা আধানের কথা বলিস, মানে ইলেকট্রনের কথা বলিস, তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে কিউ এম ইকুয়াল পিএম ইকুয়াল টু কী হবে, তাহলে এটা যে কোনো আধানের কথা বলেছি, তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে কিউ হচ্ছে শুধু মাইনাস ই হয়ে যাবে, মাইনাস ই বাই 2m ইন্টু এল, তাই তো। তার মানে একটা ইলেকট্রন যখন ঘোরে তখন তার যে দ্বিমেরু ভ্রামক তৈরি হয় সেটা ই বাই 2m ইন্টু এল হলো। তাহলে এবার কার উপর, এবার অপশনগুলো পর। ইলেকট্রনের আপেক্ষিক আধান ই বাই এম এর উপর নির্ভর করে, অবশ্যই নির্ভর করছে, আছে রাশিটা। আবার বলছে কৌণিক ভরবেগের উপর নির্ভর করে, হ্যাঁ সেটাও আছে রাশিটা। রৈখিক ভরবেগের উপর নির্ভর করে, রৈখিক ভরবেগ এখানে নাই। রৈখিক ভরবেগ মানে এমবি তো রাখছি না আমরা, এমবি আর করে কৌণিক ভরবেগ বানিয়ে দিচ্ছি, তো কৌণিক ভরবেগ হচ্ছে। আর অপশন ডি বলছে এ আর বি উভয়ের উপর নির্ভর করে, সো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এ আর বি উভয়ের উপরই নির্ভর করছে, সো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, হয়ে গেল তাহলে 14-15। নেক্সট 16 কী বলছেন, 16 নম্বর বলছে এম ভ্রামক বিশিষ্ট দুটি একই রকমের দণ্ডচুম্বককে তাদের প্রান্ত বরাবর সমকোণে আবদ্ধ করলে সংস্থাটির ভ্রামক কী হবে। এম ভ্রামক বিশিষ্ট দুটি দণ্ডচুম্বককে তাদের প্রান্ত বরাবর সমকোণে আবদ্ধ করলাম। মনে কর এটা একটা দণ্ডচুম্বক, এটা একটা দণ্ডচুম্বক, এদের প্রান্ত বরাবর আবদ্ধ করা হয়েছে, ঠিক আছে। তো মনে কর এটা সাউথ, এটা নর্থ, এটা সাউথ, মানে সেম এটার আবদ্ধ করে দিয়েছি, তো এটা নর্থ, ভালো কথা। এবারে কী বলেছে, দুটো দৈর্ঘ্য সেম, সব কিছু সেম, তাদেরকে সমকোণে আবদ্ধ করেছে। তো সিস্টেমটা চৌম্বক দ্বিমেরু ভ্রামক করতে হবে। যদি এর ভ্রামকের কথা বলিস তাহলে সেটা সাউথ থেকে নর্থের দিকে কাজ করবে, যা মান বলেছে এম। এর যদি ভ্রামকের কথা বলিস এটাও সাউথ থেকে নর্থে কাজ করবে এম। তাহলে এই দুটো লম্বভাবে আছে, তাতে তার লব্ধি ভ্রামক কাজ করবে এই বরাবর, সেটা হবে √m² প্লাস m², কারণ তাদের মধ্যে অ্যাঙ্গেল 90 আছে, তাহলে হবে 2√2m, তার অ্যান্সার হবে √2m। তো অপশন √2m কোনটা আছে, √2m আছে অপশন ডি, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুবই সহজ, ভেক্টর দিয়ে হয়ে গেল। 17 তিরস্চম্বক তাপমাত্রা নিরপেক্ষ কেন। আচ্ছা, তিরস্চম্বক পদার্থ তাপমাত্রা নিরপেক্ষ কেন, কারণ তিরস্চম্বক পদার্থের মধ্যে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন, সবটি পেয়ার্ড ইলেকট্রন, কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। আনপেয়ার্ড মানে সবই জোড়ায় জোড়ায় থাকে। তিরস্চম্বক পদার্থ যেগুলো হয় তাদের মধ্যে প্রত্যেকটা উপকক্ষগুলো জোড়ায় জোড়ায় থাকে, কোনো তোর মানে কী বলে ইন্টারনাল কোনো দ্বিমেরু থাকে না, ঠিক আছে। মানে ওই ইলেকট্রন স্পিনের জন্য যে দ্বিমেরুগুলো বললাম না, থাকে ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র অনুচুম্বকের মতো, সেই দ্বিমেরুগুলো এখানে থাকে না, যেটা একটু আগে বুঝালাম যে এটা লোহার মধ্যে থাকে, কিন্তু তোর এই তিরস্চম্বক পদার্থগুলোর মধ্যে থাকে না। সে প্রশ্নটা কী আছে, তাপমাত্রা নিরপেক্ষ কেন বলতো, কারণ মনে রাখবি যেটা অয়স্চম্বক পদার্থ হয় আর বা পরাশ্চম্বক পদার্থ হয়, সেক্ষেত্রে কী হয়, ওদেরকে তাপমাত্রা বাড়াতে গেলে ওই যে ভাইব্রেশনের কারণে ওই যে ইয়েগুলো তোর মানে অনুচুম্বকগুলোর ওরিয়েন্টেশনগুলো আরও বিগড়ে যায়। আর ওরিয়েন্টেশন যত বিগড়ে যাবে তাদের মধ্যে চুম্বক প্রবণতা মানে চুম্বকের ব্যাপারটা, চুম্বকত্বটা আরও কমে যায়, ঠিক আছে। কিন্তু তিরস্চম্বক পদার্থের ক্ষেত্রে সেরকম কোনো ব্যাপারই না, কারণ অনুচুম্বক থাকেই না। অনুচুম্বক বলিস বা চুম্বক দ্বিমেরু ভ্রামকগুলো ছোটো ছোটো, সেগুলো থাকেই না। সো অপশন এ কী বলছে পড়ি, তিরস্চম্বক পদার্থের মধ্যে অণুগুলোর মধ্যে চুম্বক দ্বিমেরুর সংখ্যা অতি নগণ্য। আচ্ছা, থাকে না বলাটা একদম ভুল। কোনো কোনো তিরস্চম্বক পদার্থের ক্ষেত্রে খুবই কম পরিমাণে থাকতে পারে, একদম থাকে না কথাটা ভুল। হ্যাঁ, থাকে না ব্যাপারটাই মানে হয়, কিন্তু থাকলেও খুবই সামান্য, যেটা মানে ওর চুম্বকত্ব মানে সৃষ্টি করাতে এফেক্ট ফেলতে পারে না, এত সামান্য। তাই তাপমাত্রা বৃদ্ধি করলে অণুগুলি তাপীয় গতির জন্য চুম্বকত্বের ওপর কোনো প্রভাব ফেলে না, তাই বলা যায়
তিরস্চম্বক পদার্থ তাপমাত্রা নিরপেক্ষ। এটাকে এরা সঠিক বলছে, ঠিক আছে, অসুবিধা নেই, এটাই সঠিক হবে। বাকি অপশনগুলো একটু পড়ি। তিরস্চম্বক পদার্থের অণুগুলোর মধ্যে চুম্বক দ্বিমেরুর সংখ্যা অতি উচ্চ। এটা তো গল্প, বাপরে, এটা তো হতেই পারে না, এটা তো অয়স্চম্বকের গল্প হয়ে গেল। পদার্থের অণুগুলির মধ্যে কোনো চুম্বক দ্বিমেরুর অস্তিত্ব নেই। আমি এটাই বলছিলাম, সি নম্বর অপশনটা, যে পদার্থের অণুগুলির মধ্যে কোনো চুম্বক দ্বিমেরুর অস্তিত্ব নেই, মানে অ্যাকচুয়ালি এটাই আমার মতে ঠিক। কিন্তু এটা যখন বলছে তার মানে হয়তো মানে ম্যাক্সিমাম যেগুলা কোনগুলো হয়, যেগুলো হলো এগুলো কেমিস্ট্রিতে ভালো করে জানতে পারবি যে কোনগুলো তোর পরাশ্চম্বক হয়, কোনগুলো তিরস্চম্বক হয়। এগুলো যেগুলো তিরস্চম্বক হয় সেগুলোতে আমার যতদূর জানা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে না, ঠিক আছে, ফলে মানে অপশান সিটাও কাছাকাছি। আর ডি কী বলছে, তাপমাত্রা পরিবর্তন, পদার্থটি তাপমাত্রা পরিবর্তন ঘটাতে সক্ষম। এটা কখন হয় নাকি? তাপমাত্রা চেঞ্জ করলে পদার্থটি তাপমাত্রা চেঞ্জ হবেই, ঠিক আছে। সো অপশান ডি হবে না, অপশান এ আর বি মধ্যে যে কোনো একটা হওয়া উচিত। তো যখন বই বলছে এ, তাহলে আপাতত আমরা এই ধরে চলি যে হয়তো খুবই সামান্য পরিমাণে থাকে, যেটা কোনো এফেক্ট ফেলতে পারে না, ঠিক আছে। সো এফেক্ট যখন ফেলেই না, তখন তাপমাত্রা বাড়াতে গেলে সেটা আবার কী পরিবর্তন হবে? হ্যাঁ, তাপমাত্রা বাড়াতে গেলে কুড়ি টেম্পারেচার বলে কোনগুলো হয়, অয়স্চম্বকটা পরাশ্চম্বক হয়, পরাশ্চম্বকটা তিরস্চম্বক হয়ে যায়, তিরস্চম্বক আর কী হবে, ঠিক আছে। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 17। চল 18। একটা দণ্ড চুম্বকের চুম্বকনের মাত্রা দেওয়া আছে। চুম্বকনের মাত্রা মানে কিন্তু আমরা আই দিয়ে বলছি, এরা এম দিয়ে বলে। তো এখানে মানে এম দিয়ে বললে এম ইকুয়াল টু কে এইচ, যদি এইচের কথা বলিস, আর আমরা শিখেছিলাম আই ইকুয়াল টু কে এইচ। হ্যাঁ, সেম ব্যাপারটা। ওকে, চল, চুম্বকনের মাত্রা দেওয়া আছে তোর, ভালো কথা। চুম্বকটির দণ্ড চুম্বকের চুম্বকনের মাত্রা, চুম্বক প্রবণতা না, চুম্বকনের মাত্রা, হ্যাঁ ঠিক আছে, এম, ঠিক আছে, চুম্বকনের মাত্রা দেওয়া আছে। এবার চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে 12 সেমি আর 1 সেমি স্কোয়ার। তাহলে এই দণ্ডচুম্বকটির চৌম্বক ভ্রামকের মান এসে একক কত হবে? আচ্ছা, তাহলে এখানে আমরা নতুন একটা জিনিস, চৌম্বক ভ্রামক আর চুম্বকন মাত্রার মধ্যে সম্পর্ক কী? এটা চুম্বকন মাত্রা আর অ্যাপ্লাইড চুম্বক ক্ষেত্রের মধ্যে সম্পর্ক ছিল। এবার চুম্বক ভ্রামক আর চুম্বকন মাত্রার মধ্যে সম্পর্ক মনে রাখবি যে এই চুম্বকনের মাত্রা এম ইজ ইকুয়াল টু হয় চুম্বক ভ্রামক ডিভাইডেড বাই তার ভলিউম, ঠিক আছে। একক আয়তনে কতটি চুম্বক ভ্রামক থাকছে তার সেটাকেই বলা হয় চুম্বকনের মাত্রা, ঠিক আছে। আরে ভাই, এক কথায় যে ওই যে বলছিলাম না, একটা সলিনয়েড নিলাম, সলিনয়েডের মধ্যে আমি একটা দণ্ডচুম্বক সরি না, একটা চুম্বক পথ ভরে দিলাম, এর মধ্যে তো অনুচুম্বকগুলো আছেই। সেই অনুচুম্বকগুলো কী হচ্ছে, বিভিন্ন দিকে ওরিয়েন্ট হয়ে থাকে। সেই অনুচুম্বকগুলো বা চুম্বক দ্বিমেরু ভ্রামকগুলো যখন এখানে কারেন্ট পাঠিয়ে এর মধ্যে ম্যাগনেটাইজ ফিল্ড দেবো, তো সবাই একদিকে ওরিয়েন্ট হয়ে গেল, হলো। এবার যখন একদিকে ওরিয়েন্ট হয়ে গেল, ওর মধ্যে নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড চলে আসলো, সেটাকেই তো বলা হয় চুম্বকনের মাত্রা, তাই তো। সেই চুম্বকনের মাত্রা কী করে মাপবো নর্মালি? সেটা হলো যে একক আয়তনে, একটা একক যদি আয়তন নিই, সেখানে কতগুলো চুম্বক দ্বিমেরু ভ্রামক রয়েছে। যত বেশি চুম্বক দ্বিমেরু ভ্রামক রয়েছে, তার মানে কি ওই পদার্থটা চুম্বকনের মাত্রা তত বেশি হয়েছে। সেই জন্যই তো পরাচুম্বকের বদলে যদি তুই অয়স্চম্বক পদার্থ নিস, তাহলে তার চুম্বকনের মাত্রা বেশি হবে, কারণ সেখানে দ্বিমেরু ভ্রামকের সংখ্যা বেশি, ফলে একক আয়তনে তার দ্বিমেরু ভ্রামকের সংখ্যাটাও বেশি হবে। চুম্বক দ্বিমেরু ভ্রামক মানে অনুচুম্বকগুলো ওখানে বেশি থাকবে, ফলে তার চুম্বকনের মাত্রাও বেশি হবে, ফলে সেটা ভালো ম্যাগনেটাইজ হবে। সেটা পরাচুম্বকের ক্ষেত্র থেকে অয়স্চম্বক পদার্থ নিয়ে তুই সেটাকে চুম্বকে পরিণত করা বেটার। ওকে, তো কী বললাম যে চুম্বকনের মাত্রার আরেকটা সংজ্ঞা কি, যে একক আয়তনে কতগুলো চুম্বক দ্বিমেরু ভ্রামক রয়েছে। সো PM/V, তো এই ফর্মুলা দিয়ে এই অঙ্কটা হয়ে যাবে। তো এখানে চুম্বকনের মাত্রা দেওয়া আছে, এম ইকুয়াল টু দেওয়া আছে 50 5 × 10⁴, আর দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, মানে আমাদের আয়তনটা বের করতে হবে। সো এখান থেকে আমাকে কী বের করতে দিয়েছে ভাই লোক? চুম্বক ভ্রামকই মান বের করতে দিয়েছে, PM দিয়েছে। তাহলে PM ইকুয়াল টু হবে তোর M × V। এম তোর দিয়ে দিয়েছে তোর 5 × 10⁴, 5 × 10⁴, আর ভি এর জায়গায় তোর দৈর্ঘ্য প্রস্থ দিয়েছে, দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য 12 আর প্রস্থ হলো তোর 1। এবার 12 ছিল, 12 সেমিকে যখন তুই মিটারে করবি তাহলে 10⁻² নিবি, আর 1 সেমি স্কোয়ার যখন মিটারে করবি 10⁻⁴ নিবি, তার ওভারঅল 10⁻⁶ হয়ে গেল ওটা। তো এখান থেকে ক্যালকুলেশন করা শুরু করি। 5 × 60 × 10⁻, এখানে 4, এখানে -4 কেটে গেল, সো -2, তাহলে 60 × 10⁻², এটাই হবে অ্যান্সার PM। দেখি অপশানে যদি না থাকে তাহলে চেঞ্জ করছি। 0.6 হ্যাঁ বলা যেতেই পারে, 100 দিয়ে ভাগ করে এটা হবে 0.6। PM এর একক কি? অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। হয়ে গেল 18 নম্বর। চলো নেক্সট হলো তোর 19 নম্বর। কী বলছে পর? 19 নম্বরে বলছে একটা ইলেকট্রন 0.05 ন্যানোমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার পথে
সেকেন্ডে 10⁻16 বার আবর্তন করে। ইলেকট্রনের এই ঘূর্ণনের জন্য অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার এককে যে চৌম্বক ভ্রামক তৈরি হবে তার মান কত? আচ্ছা, চৌম্বক ভ্রামক তৈরি একটাই ফর্মুলা, PM = I × A। এবার একটু পড়ি ভালো করে কী কী বলেছেন। ব্যাসার্ধ বলে দিয়েছে তোর, আচ্ছা ভালো কথা। 1 সেকেন্ডে 10⁻16 বার আবর্তন করছে, 1 সেকেন্ডে 10⁻16 বার আবর্তন করছে, তাহলে I = হয় Q/T। এখানে Q = আবার NE/T, তাই তো? তাহলে N কত বলে দিয়েছে? 10⁻16, N বলে দিয়েছে 10⁻16 ইন্টু E মানে 1.6 ইন্টু 10⁻−19, আর টাইমটা বলে দিয়েছে 1 সেকেন্ড। এটা হলো I। এটা বোঝা গেল প্রথমে? বোঝা গেল? সরি, 10⁻16 বলেছি, আমি 6 কেন লিখছি? 16 তো, 10⁻16। এটা হলো I, তাহলে আইটা একটু বের করে নিয়ে আগে। তাহলে 1.6 ইন্টু 10⁻−3, এটা হলো I বেরিয়ে গেল। এ কত? এ যদি বলি, এ মানে πr², ব্যাসার্ধ কত? 0.05 ন্যানোমিটার। পাই ইন্টু 0.05 ইন্টু 10⁻−9 তার স্কোয়ার। পুট ইট হেয়ার, অর্থাৎ PM = 1.6 ইন্টু 10⁻³ ইন্টু পাই ইন্টু 0.05 ইন্টু 10⁻৯ তার স্কোয়ার। 1.6 ইন্টু 3.14 ইন্টু 5 ইন্টু 10⁻, পয়েন্ট উঠালে নিচে আরও 100 মানে আরও -2 -11 তার স্কোয়ার। আচ্ছা, ইন্টু 10⁻³ এটাও আছে, এটা ভুললে হবে না। এটা এই দুটো গুণ করি, 3 ধরে নিলাম, এটাকে 1.5 ধরে নিলাম। 3 আর 1.5 যদি গুণ করা যায় তাহলে হবে 3-এর 1.5 গুণ, 3-এর 1.5 গুণ, 3 ইন্টু 1.5 মানে 1.5 মানে 10, 5 × 2 = 10, 15/10 করলে 5 × 3 = 15, 3/2 9/2, 4.5 ঠিক বলছিলাম। তাহলে এটা 4.5 হয়ে গেল, এটা হয়ে গেল 5 × 5 = 25 হয়ে গেল, আর এটা হয়ে গেল 10⁻22 -3 -26 হয়ে গেল। এদিকে 25, 4 × 25 = 100 হয়ে গেল, আবার 0.5 আছে, 120 মতো ধরলাম, ইন্টু 10⁻26। দেখা যাক তাহলে কোনটা 19 নম্বরটা। 1.20 ইন্টু 10⁻23, তাহলে এখানে যদি 1.20 করি তাহলে 10⁻, কটা কমবে? 26 আছে, দুটো কমবে, -24 হবে তো। 23 তো হচ্ছে না, 23 হয়েছে, কত ভুল করলাম কি? ওহো, ভুল করেছি তো। এখানে 5 যদি নিই বাই 100 করলে -11 তো মানে 22, ঠিক আছে 22 আর 3-এ 25, মিস্টেক হয়েছে এখানে, 22 3-এ 25, তাহলে 25 করলে এটা 23, তাহলে 1.20 ইন্টু 10⁻23 মানে নিয়ার অ্যাবাউট অপশন ডি। চল নেক্সট 20 নম্বর কি বলছে তোর? বলছে 6.7 ইন্টু 10⁻² অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার চৌম্বক ভ্রামক এবং 7.5 ইন্টু 10⁻6 কেজি মিটার স্কোয়ার জড়তা ভ্রামক সম্পন্ন একটা চুম্বক শলাকা 0.01 টেসলা চৌম্বক ক্ষেত্রে সরল দোলগতি সম্পন্ন করছে। তাহলে এরকম 10টা পূর্ণ দোলন করতে কত সময় লাগবে? সো এটাও তোকে কম্পেয়ারের গেম খেলতে হবে। আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে এটাও করিয়েছি, যারা আমার ক্লাস দেখেছিস সেখানে এই টাইপের অঙ্ক এটাও ছিল, যে যদি একটা তড়িৎ দ্বিমেরুকে যদি একটা তড়িৎ ক্ষেত্রে রেখে দেওয়া হয়, তারপর তো টর্ক অ্যাপ্লাই হচ্ছেই, সেই টর্ক অ্যাপ্লাই অবস্থায় তাকে যদি সামান্য বিক্ষেপ করে ছেড়ে দেওয়া হয়, তাহলে বস্তুটার মধ্যে একটি সরল দোলগতি দেখা যায় এবং তার পর্যায়কাল হয় T = 1/2π√I/TE। ওকে, যেখানে সরি 1/2π না, শুধু 2π ইন্টু √I/P, যেখানে আইটা হলো তোর জড়তা ভ্রামক, পি হলো চৌম্বক দ্বিমেরু ভ্রামক, আর ই হলো তড়িৎ ক্ষেত্র। সেম কম্পেয়ার এখানে করে দেখি যে একটা চুম্বককে যদি তোর এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে রেখে দেওয়া হয় তাহলে, এবং তারপরে তার উপর যে টর্ক কাজ করবে, সেই অবস্থায় তাকে যদি এক্সটার্নাল টর্ক দিয়ে সামান্য বিক্ষেপ করে ছেড়ে দেওয়া হয়, তাহলে সেও সরল দোলগতিতে দোলে এবং তার পর্যায়কাল হবে T = 2π√I/PM ক্রস মানে PMB, যে PM হলো
তোর চৌম্বক দ্বিমেরু ভ্রামক আর বি হলো চৌম্বক ক্ষেত্র। ব্যাস এখান থেকে তুই টাইম পিরিয়ডটা ক্যালকুলেট করে নিতে পারবি। তারপরে সেটা 10 বার পূর্ণ দোলন হলে 10 দিয়ে গুণ করলে টোটাল টাইমটা বের করে নিতে পারবি। তো প্রথমে টাইম পিরিয়ড বের কর, টাইম পিরিয়ড বের করা মানে একবার মানে একটা দোলনকালের সময় কত, ঠিক আছে। সেটা কেমন করবি, 2 পাই আই কত দেখ দেওয়া আছে, আই বলেছে তোর জড়তা ভ্রামক বলেছে তোর 7.5 ইন্টু 10 টু দি পাওয়ার -6, 7.5 ইন্টু 10 টু দি পাওয়ার -6 পিএম। পিএম মানে জড়তা ভ্রামক তোর বলে দিয়েছে তোর, সরি চৌম্বক ভ্রামক বলে দিয়েছে 6.7 ইন্টু 10 টু দি পাওয়ার -2, 6.7 ইন্টু 10 টু দি পাওয়ার -2। আর বি বি বলে দিয়েছে 0.01 টেসলা, 0.01 টেসলা। সো এটা ক্যালকুলেশন করতে হবে, করে আগে টিটা থেকে বের করতে হবে। কেমন করে করবো, এদিকে 2 পাই রুট ওভারের মধ্যে 7.5 বাই 6.7, 7.5 বাই 6.7 এর পয়েন্ট উঠি আগে উপরে আরও 100 করে দিলাম, তাহলে 7.5 7.5 আর এদিকে নিয়ার অ্যাবাউট 7 7.5 কাটলে 1.3 মতো রাখছি, হ্যাঁ 1.3 করলাম ইন্টু 10 টু দি পাওয়ার করে দিলাম -6, -6 2 আর 2 4 +4 মানে -2, 10 টু দি পাওয়ার -2 করে দিলাম, তাই তো। -6 আছে তো, -6 ছিল, -6 হলো 6 আর এদিকে +2 +2 +4 মানে তোর -2 করে দিলাম, ডান। তাহলে এদিকে 2 থাকলো, সরি 3.14 থাকলো, 2 থাকলো, আর এদিকে রুট ওভার থাকলো 1.3 বাই 10 মানে 100 মানে বাই 10 আগে করে দিলাম। আর 1.3 3 তিরিকে 9 4 4 16 নিয়ার অ্যাবাউট 4 তো 3.8 মতো রাখলাম 4 জায়গায় 3.8 মানে এটা করতে গেলে তোর পয়েন্ট হলে 0.38, তাহলে এদিকে 3.14কে 2 দিয়ে গুণ করে 6 করে দিলাম, এদিকে 3.8কে 4ই করে দিলাম, এদিকে 10 করে দিলাম, তাহলে 2 দিয়ে 2 দুগুণি 4, 5 দুগুণি 10, তাহলে 6 দুগুণি 12/5, 12/5 5 দুগুণি 10 12 সামথিং 2.3 করে দিলাম নিয়ার অ্যাবাউট, ঠিক আছে। এটা টাইম পিরিয়ড। এবার 10 করে গুণ করতে গেলে টোটাল টাইম যদি বলিস তাহলে নিয়ার অ্যাবাউট 2.3 ইন্টু 10 নিয়ার অ্যাবাউট 23 সেকেন্ড। এবার অপশানগুলোর নিয়ার অ্যাবাউট দেখতে হবে কী কী অপশান আছে। বাবারে সব অপশানগুলো যা দেখছি সব তো 6 7 8-এর ঘরে, তাহলে ক্যালকুলেশনটা একটু কোথাও ভুল করলাম কে দেখতে হবে একটু। এটা রুটের মধ্যে ছিল 7.5 ইন্টু -6 6.7 ইন্টু -2 সবই ঠিক আছে। তো 7.5 আর 6.7কে নিয়ার অ্যাবাউট 1.3 ধরলাম, ঠিক আছে। 6কে 6 ঠিক আছে, খুব খারাপ ধরে নিই। এটা 10 টু দি পাওয়ার -6 ছিল +2 মানে -4 +2 মানে -2, এটাও ঠিক আছে। এবার 1.3/10 আছে, এখানে কিছু একটা ভুল ধরেছি, এখানে একটা ভুল ধরেছি 1.3 তো মিস্টেক হয়েছে একটু এখানে 1.3। আমি যদি 16 ধরি তাহলে 4, কিন্তু আর 4 তো মানে 4কে আমি 3.8 ধরলাম, কিন্তু পয়েন্ট আছে তো 0.38 যদি ধরি বা 0.37 এরকম নিয়ার অ্যাবাউট ধরতে হবে, তাহলে একটু ভুল ছিল ওটা। তাহলে এটা 0.37 ধরলাম, তাহলে 0.37 যদি ধরি তাহলে 40ই ধরে নিলাম, 0.4ই ধরে নিলাম নিয়ার অ্যাবাউট। 0.4 ধরলে এটা পয়েন্টে আর একটা শূন্য হবে। এবার আরেকটা যদি শূন্য ধরি, এবার এটা 3 দিয়ে 3 দুগুণে 6, তাহলে 6 ইন্টু 4/100, তো নিয়ার অ্যাবাউট 24 3 দুগুণে 6 4 24 আর বাই 100 না, হ্যাঁ বাই 100 পয়েন্ট আউট হলে মানে 0.24 হচ্ছে না। এক্স্যাক্ট ক্যালকুলেশনই করতে হবে নাহলে, কারণ এই অ্যান্সারগুলো খুবই নেয়ার দেওয়া, ঠিক আছে। এই মুখে মুখে ক্যালকুলেশন করে কিছু একটা বের করতে পারছি না, তো আরেকবার ট্রাই করি। তো তুই তোর কাছে ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটর চলে আসবে তোর কাছে, হ্যাঁ হবে না, এটা ক্যালকুলেশন করা যাবে না, কারণ দেখ 8.7 6.65 8.89 6.98 এত ক্লোজ যদি অ্যান্সার দেওয়া থাকে সেক্ষেত্রে তোর মানে তোর মৌখিক ক্যালকুলেশনে অ্যান্সার বেরাবে না। আই এম সরি টু সে, চেষ্টা করলাম কিন্তু হলো না। ক্যালকুলেটারে এটা তোর নিয়ার অ্যাবাউট আসবে 6.65 ইন্টু 10 টু দি পাওয়ার -1, যেটা তোর করে দেওয়া আছে, হ্যাঁ ইন্টু 10 টু দি পাওয়ার -1, এবং তাকে যদি তোর 10 দিয়ে গুণ করিস তার টোটাল টাইম বেরিয়ে যাবে 6.65 ইন্টু 10 টু দি পাওয়ার -1, তাহলে গুণ করে যেটা বেরোবে সেটা হলো 6.65 সেকেন্ড। ওকে, এই হলো 20। চল 21 নম্বর কি বলছে, আই তড়িৎবাহী একটি বৃত্তাকার লুপের দ্বিমেরু ভ্রামক এম। লুপটির কেন্দ্রে
চৌম্বক ক্ষেত্র B1। আচ্ছা, লুপটির কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র B1, ভালো কথা। প্রবাহ একই রেখে দ্বিমেরু ভ্রামককে যদি দ্বিগুণ করা হয় তাহলে লুপটির কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র হয় B2। তাহলে B1 আর B2 রেশিও জানতে চেয়েছে। আচ্ছা, একটা লুপের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র হয় B = μ0 Ni/2r। ঠিক আছে, এটা আমরা তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারে বায়ো-সাভার্ট ল পড়ার পর দেখেছি। ঠিক আছে, যে একটা লুপের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র হয় μ0 I/2r, যদি পাক সংখ্যা n হয় তাহলে সেক্ষেত্রে হবে μ0 Ni/2r। ভালো কথা। এবার বলছে প্রথমে কি, প্রথমে লুপের কোনো পাক সংখ্যার কথা বলেনি, তাহলে nটা এখানে থাকবে না। সো μ0 I/2r থাকলো, কারণ কোনো পাকের সংখ্যা যখন বলেনি তো পাক সংখ্যা নেব না। বৃত্তাকার লুপের দ্বিমেরু ভ্রামক, এবার দ্বিমেরু ভ্রামক বলে দিয়েছে। আচ্ছা, দ্বিমেরু ভ্রামক আবার ছোট হাতের m দিয়ে বলেছে, তাই কোথায় যে কী ধরছে এদের ব্যাপার। ঠিক আছে, ভালো কথা। এবার দ্বিমেরু ভ্রামক প্রথমটার ক্ষেত্রে m, এবার m = আমরা জানি I/a, এটা আমরা জানি। আচ্ছা, প্রথমটার ক্ষেত্রে আর দ্বিতীয়টার ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামককে খালি চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, তড়িৎবাহী দ্বিমেরু ভ্রামক m, লুপটির কেন্দ্রে এটা প্রবাহ একই রেখে দ্বিমেরু ভ্রামককে দ্বিগুণ করা হলে চৌম্বক ভ্রামক কী হবে। আচ্ছা, এবার I/a মানে কি হয়, a মানে হয় πr²। আচ্ছা, দ্বিতীয়টা দ্বিমেরু ভ্রামক বলছে m' = বলছে আবার দ্বিতীয় ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামকটা দ্বিগুণ হয়ে গেছে, মানে 2m হয়ে গেছে। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে যদি এটা 2m হয়ে গিয়ে থাকে তাহলে m' = নর্মালি কী হবে, I/a হবে, a' হবে = 2m হবে। এবার I/a' কেন স্যার, কারণ আইটা আমি চেঞ্জ করতে পারবো না, কারণ বলে দিচ্ছে তড়িৎ প্রবাহ একই রাখবো। তাহলে দ্বিমেরু ভ্রামকটা যদি চেঞ্জ করতে হয় তাহলে অবশ্যই এরিয়াটাকে তো চেঞ্জ করতে হবে, তাহলে a' ধরলাম। তাই সেই হিসাবে a' মানে কি, আবার রেডিয়াস চেঞ্জ হয়ে গেছে ধরলাম, তো এরিয়া মানে এটা I × π, এটা করে দিলাম r² = 2m। এবার 2m কত, m হলো I × πr²। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি বলি I কেটে গেল, π কেটে গেল, তাহলে r' হয়ে গেল √2r, তাহলে এটা হলো r'। তাহলে আর যদি মানে প্রথমটার ব্যাসার্ধ হয় তাহলে দ্বিতীয়টার ব্যাসার্ধ √2r। এবার এইটা যদি ইউজ করি তাহলে B1 কত হবে, B1টা প্রথম কেস, যেখানে mটা প্রথম mটা, তো প্রথম m এর ব্যাসার্ধটা r আছে, তাহলে সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রটা হবে μ0 I/2r, এটাই থাকবে। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যখন চৌম্বক ক্ষেত্র নেব তখন সেটা হবে μ0 I, এটা কোনো পরিবর্তন হয়নি, 2, শুধু rটা হয়ে গেছে r', আর r' মান হলো √2r। তাহলে রেশিও যদি করি, রেশিও কার হয়ে কত বলেছে, B1/B2। তাহলে B1:B2 যদি করি তাহলে কী হবে, এদিকে সব কিছু সেমই আছে, μ0 I/2 কেটে যাচ্ছে, ওদিকে 1/r থাকছে, এদিকে 1/√2r থাকছে। তাহলে যদি নিই 1/r × r√2, দ্যাট ইজ = √2:1। তাহলে অ্যান্সার হবে √2:1, মানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো বুঝতে পারলে কিনা। দেখো, দুটো লুপ দেওয়া আছে, লুপের দ্বিমেরু ভ্রামক দুটো আলাদা কিন্তু কারেন্ট একই, তাহলে দ্বিমেরু ভ্রামক কী করে আলাদা হতে পারে, নিশ্চয়ই আরেকটা কোনো রাশিমালা আলাদা হবে। এবার দ্বিমেরু ভ্রামকের দুটো রাশি হয়, একটা I আর A, যদি I সেম হয় তাহলে A আলাদা হবে, আর A আলাদা মানে ব্যাসার্ধ আলাদা। তো একটা ব্যাসার্ধ যদি R হয় তার একটা ব্যাসার্ধ বের করতে হলো, কী করে বের করলাম, বলে দিয়েছে আর একটা দ্বিমেরু ভ্রামক আগেরটা দ্বিগুণ, তো ধরে নিলাম দ্বিগুণ, সেই হিসাবে ওই ব্যাসার্ধ বের হলো √2r। এবার আমরা জানি B1 চৌম্বক ক্ষেত্র কত হবে, μ0 I/2r, B2 কত হবে μ0 I/2r', কারণ তার ব্যাসার্ধটা আলাদা, বাকি সব তো সেম। তো r' মান বসিয়ে তার রেশিও করলাম, হয়ে গেল, এই হয়ে গেল 20 আর 21। চলো নেক্সট হলো 22 নম্বর। 22 নম্বরটা কী বলছে, তো বলছে দুটা চুম্বক দিয়ে গঠিত কতগুলি সজ্জার নিচে দেখানো হয়েছে, প্রত্যেকটি চুম্বকের চুম্বক দ্বিমেরু ভ্রামক ছোট হাতের m। এইখানে খুব মুশকিল হয়ে যাচ্ছে ভাই, হ্যাঁ, মানে বলে দিচ্ছে তাই আমরা চুম্বক দ্বিমেরু ভ্রামক PM দিয়ে লিখছি, NCERT ক্যাপিটাল M দিয়ে লেখে, আর আমরা মেরুশক্তি QM দিয়ে লিখি, NCERT ছোট হাতের m দিয়ে লেখে, আবার এখানে বইয়ে কোথাও চুম্বক দ্বিমেরু ভ্রামককে ছোট হাতের m দিয়ে লিখছে। তো যেখানে যা বলছে সেটা করবি, কী করবি, গন্ডগোল করিস না। তো দুটি চুম্বক দিয়ে গঠিত কতগুলি সজ্জা দেখানো হয়েছে, প্রত্যেকটি চুম্বক দ্বিমেরু ভ্রামক ছোট হাতের m ভেক্টর, কোন সজ্জাটির ক্ষেত্রে মোট চুম্বক দ্বিমেরু ভ্রামক সর্বাধিক হবে। ছবিগুলো ভালো করে দেখ, ভালো করে বোঝ। এ ছবিটা যদি দেখিস তাহলে এটা দণ্ডচুম্বক একটা আর এটা দণ্ডচুম্বক একটা, দুটো সেম চুম্বক বলেছে, যার সাউথ নর্থ, ঠিক আছে, দুটো সেম চুম্বক এবং তাদের চুম্বক দ্বিমেরু ভ্রামক m। এবার দেখ, আমরা জানি চুম্বক দ্বিমেরু ভ্রামক কী করে, সাউথ থেকে নর্থের দিকে কাজ করে, তাহলে এই চুম্বক দ্বিমেরু ভ্রামকটা এদিক কাজ করছে আর এই চুম্বক দ্বিমেরু ভ্রামকটা এদিক কাজ করছে, অর্থাৎ এদের মাঝখানের অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি। তাই দুটো দ্বিমেরু ভ্রামকে যদি ভেক্টর রাশি হয় তাদের লব্ধি কী হবে, লব্ধি m, নেট যদি বলি তাহলে সেটা হবে √m² + m² + 2mm cos θ।
ঠিক আছে? তো প্রত্যেকটা ক্ষেত্রে থিটা দেখতে হবে। তো প্রথমটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে থিটা 90, তা থিটা এবার এই দুটো সবার সেম হচ্ছে, এটাও সবার সেম, শুধু কস থিটাটা যার বেশি, কারণ যদি প্লাস আছে তার ক্ষেত্রে অ্যান্সারটাও বেশি হবে। তো প্রথম ক্ষেত্রে অপশন এর ক্ষেত্রে কস থিটার মান 90, তাহলে কসের মান আবার কি হয়, কসের মান যত মানে ওপরে যাবে তত কম, কস 90 মানে 0, ঠিক আছে? আর কস 0 মানে 1, তাহলে যত অ্যাঙ্গেল কম হবে তত তার মধ্যে তোমার কী বলে ওটাকে নেট রেজাল্টেন্টটা তত বেশি হবে। সো প্রথম ক্ষেত্রে অ্যাঙ্গেল 90, অর্থাৎ রেজাল্টেন্ট হচ্ছে তোর কী বলবো 90 মানে 0 মানে m² + m², √2m², যাই হোক যদি বের করতে চাস। দ্বিতীয় ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হলো 0, কিন্তু বি অপশনটা যদি চেক করিস তাহলে অ্যাঙ্গেলটা 0 হচ্ছে, কারণ এটা এদিকে, এটা এদিকে, এটা সাউথ নর্থ, তো এটা নর্থ সাউথ, তাহলে এটার এদিকে হলো এটা এদিকে, তো অ্যাঙ্গেল হলো 180, ঠিক আছে? 180 যদি বসাস তাহলে এখানে cos 180 -1 করলে -2m², এদিকে 2m² এটা 0, ঠিক আছে? তাহলে এটাও হলো না কম। সি দেখ, সিতে হলো অ্যাঙ্গেল 30 আর ডিতে অ্যাঙ্গেল 60, তাহলে 60 বেশি না 30 বেশি? অবশ্যই 60 বেশি, তাহলে 30 কম, তাহলে সবথেকে কম অ্যাঙ্গেল 30, তাহলে সবথেকে কম অ্যাঙ্গেল যদি cos 30 হয় তাহলে সবথেকে বেশি মান সেখানেই হবে। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সি এটা হলো কারেক্ট অ্যান্সার। সাউথ নর্থ, এখানে অ্যাঙ্গেল 30, তাহলে এখানে √m² + m² + 2mm cos 30, আর cos 30 এর ভ্যালু সব থেকে বেশি, ঠিক আছে? 60, 90, 180 আর 0-র মধ্যে থেকে। সো 0 তো না, এটা 180, 0 থাকলে সেটা সব থেকে বেশি হতো অবশ্যই। তো 180, 90, 30 আর 60-র মধ্যে cos 30-র ভ্যালু সব থেকে বেশি, অর্থাৎ নেট চুম্বক দ্বিমেরু ভ্রামক অপশন সি এরটা সব থেকে বেশি হবে, আর অপশন ডিটা আঁকলাম না, ঠিক আছে? চলো 23 নম্বরটা করেন, বলে করি 23 নম্বরটা। এল দৈর্ঘ্য এম চৌম্বক ভ্রামক বিশিষ্ট একটা তারকে বেঁকিয়ে আর ব্যাসার্ধে একটি অর্ধবৃত্তে পরিণত করা হলো, এটি চৌম্বক দ্বিমেরু ভ্রামক কত হবে? ইনিশিয়ালি ওর দৈর্ঘ্য বলেছে এল, কোন এল? ছোটতে এল, হ্যাঁ, আর চৌম্বক ভ্রামক এম, তাহলে এম ইকুয়াল টু হবে, যদি মেরু শক্তি বা ছোটদের এম ধরে নিই, তাহলে ছোট এম ইন্টু এল। দেখ মেরু শক্তি আমরা কিন্তু ছোট এম ধরলাম, কারণ এনসিআরটির সাথে মিলিয়ে, কারণ এনসিআরটির সাথে মিলিয়ে এখানে ক্যাপিটাল এম যদি দ্বিমেরু ভ্রামক ধরে তাহলে মেরু শক্তি ছোট এম ধরি, যদি পিএম ধরতাম তাহলে কিউএম ধরতাম, তোর ইচ্ছা, ওকে, কোনো ব্যাপার না এটা কিন্তু। হ্যাঁ হলো, এবার নেক্সট কেস কি? নেক্সট কেস একে একটা অর্ধবৃত্তাকারে বাকি নিয়েছি আর ব্যাসার্ধে, যদি অর্ধবৃত্তাকার করে দিই, মানে এরকম যদি কেস করে দিই এটাকে, হ্যাঁ, তো এটা তো নর্থ, এটা সাউথ, হ্যাঁ, তো এক্ষেত্রে এই পরিধিটার মান কিন্তু ওই এল থাকলো, কিন্তু এই ব্যাসার্ধ এখন বর্তমানে হয়ে গেছে আর মানে 2r, তার মানে বর্তমানে যদি দ্বিমেরু ভ্রামক দেখিস তাহলে m' ইকুয়াল টু হবে m ইন্টু 2r, আর এল থাকবে না, ঠিক আছে? কারণ যখন দ্বিমেরু ভ্রামক বের করবো তখন দ্বিমেরু ভ্রামকের ফর্মুলা হলো যে মেরু শক্তি তার পাল্টাচ্ছে না বাঁকালে, মেরু শক্তি সেম থাকছে, কিন্তু মেরু শক্তি ইন্টু নর্থ আর সাউথের মধ্যে ভেক্টর লেন্থ মানে এখানে 2r হচ্ছে, তাহলে এখানে বর্তমানে আমাকে 8টা বের করতে হবে, তাহলে আমার হয়ে যাবে। এবার 8টা কেমন করে বের করবো? 8টা বের করার জন্য আমরা এটা অ্যাপ্লাই করতে পারি যে এটার এই অ্যাঙ্গেলটা তো 180 ডিগ্রি না, বা পাই অ্যাঙ্গেল, তো আমরা বলতে পারি বা এটা বলতে পারি যে এর এটা তো অর্ধবৃত্ত হয়ে গেছে, তাহলে অর্ধবৃত্ত মানে পরিধি কত? পাই ইন্টু আর, যদি ব্যাসার্ধ আর হয় তাহলে পরিধি পাই আর, আর সেই পাই আরটা ইকুয়াল টু এল, কারণ যেটাকে বাকিয়েছি তার দৈর্ঘ্যটা চেঞ্জ হচ্ছে না, কোন এল? ছোট হাতের এল, ঠিক আছে? তাহলে পাই আর ইকুয়াল টু এল, তাহলে আর ইকুয়াল টু হয়ে গেল এল বাই পাই, ব্যাস পুট ইট হিয়ার, তার অ্যান্সার হয়ে গেল এম ইন্টু 2 ইন্টু এল বাই পাই, হয়ে গেল। এবার এম আর এল মিলে আগেই দেখেছি যে এটা ক্যাপিটাল এম হয়ে যায়, তাহলে কী হয়ে গেল? ক্যাপিটাল এম ইন্টু 2 বাই পাই, যেটা ভালো করে লিখলে 2m বাই পাই। সো নতুন চৌম্বক দ্বিমেরু ভ্রামক হবে কি? 2m বাই পাই, মানে অপশন এ। নেক্সট, লাস্ট বাট নট লিস্ট 24 নম্বর কি বলছে? নিয়ন পরমাণুর লব্ধি চৌম্বক ভ্রামকের মান কত হবে? আচ্ছা যাই হোক, নিয়ন পরমাণু একটা তিরস্ চৌম্বক পদার্থ, তিরস্ চৌম্বক পদার্থ, পরস্পর চৌম্বক পদার্থ আর অয়স্ক চৌম্বক পদার্থ সম্বন্ধে তোমরা যদি না জানো তাহলে একটু ছোট্ট করে শুনে নাও। কেমিস্ট্রি যারা পরিচিত খুব ভালো করে জানো যে পদার্থকে 3টা ভাগে ভাগ করা হয়। কীভাবে? প্রথমত পদার্থের মধ্যে আমরা জানি পরমাণু থাকে, পরমাণুর মধ্যে থাকে ইলেকট্রন, আবার ইলেকট্রনের বিন্যাস হয়, তার মুখ্য কোয়ান্টাম সংখ্যা হয় n, মানে যেটা কক্ষপথগুলো বলে, তার উপকক্ষ হয় যেটা l দিয়ে ডিনোট করা হয়, তার কক্ষক হয় যেটা m দিয়ে ডিনোট করা হয়, আবার তার ইলেকট্রনের স্পিন হয় যেটা s দিয়ে ডিনোট করা হয়, 4টা কোয়ান্টাম নাম্বার হয়। এইভাবে ইলেকট্রন বিন্যাস করা হয়, ইলেকট্রন বিন্যাস 1:2, 2:2, 2p6 এইভাবে বিন্যাস করা হয়। তো s এর কক্ষক একটা হয়, p এর 3টা হয়, px, py, pz, তারপরে d এর হয় dxy, dyz, এক্সেট্রা সবাই জানো, dx² - y² সবই জানো তোমরা, 5টা করে হয়।
মেন কথাটা হলো যেটা আমি যেটা মানে বলতে চাইছি সেটা হলো যে বোধহয় হুন্ডের রুল না পাউলির তো নয়, বোধহয় হুন্ডের রুল, যে রুল অনুযায়ী জানি যে প্রত্যেকটা যে কক্ষগুলো হয় এবারে সেগুলোতে প্রথমে একটা একটা করে ইলেকট্রন ফিল আপ হয়, তারপরে আবার দুটো করে হয়, দিয়ে পেয়ারটা তৈরি হয়। তো কখনো কখনো দেখা যায় কোনো মানে পরমাণুর ক্ষেত্রে যে যে কটা কক্ষগুলো রয়েছে সেই কক্ষগুলোতে প্রত্যেকটাতেই পেয়ার্ড ইলেকট্রন রয়েছে, আর কোনোটাতে দেখা যায় আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে। তো যেগুলো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তার যদি আনপেয়ার্ড ইলেকট্রন সংখ্যা বেশি হয় তাহলে আনপেয়ার্ড ইলেকট্রনগুলো কী হয়, একদিকে স্পিন থাকে, তাহলে একদিকে দ্বিমেরু ভ্রামক থাকে, আর যদি পেয়ার্ড ইলেকট্রনগুলো দুদিকেই থাকে পরে নেট দ্বিমেরু ভ্রামক শূন্য হয়ে যায়। তো যাদের পেয়ার্ড ইলেকট্রনগুলো থাকে বক্স মানে কক্ষগুলোতে তাদের ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক থাকে না, একদম শূন্য থাকে নিয়ার অ্যাবাউট, তাদেরকে তিরস্চম্বক পদার্থ বলে, ঠিক আছে। আর পরচম্বক কাদের বলে, যাদের ক্ষেত্রে কিছু কিছু কক্ষকে সিঙ্গেল ইলেকট্রন থাকে, ফলে তার কিছু স্পিন সিঙ্গেল স্পিন থাকে, সিঙ্গেল স্পিন থাকার জন্য কিছু অনেকগুলো এরকম কক্ষ থাকার ফলে অনেকগুলো পরমাণু থাকার ফলে নেট এর একটা দ্বিমেরু ভ্রামক একদিকে থেকে যায়। আর কিছু কিছু পরমাণু আছে যার ক্ষেত্রে অনেকগুলো ডি এফ এগুলো যখন যাবো এই রেঞ্জে তখন দেখা যায় অনেকগুলো তোমার আনপেয়ার্ড ইলেকট্রন পাওয়া যায়, এবং তাদের ফলে তার মধ্যে প্রচুর সিঙ্গেল দ্বিমেরু ভ্রামক পাওয়া যায়, যার ফলে টোটাল পরমাণুর ক্ষেত্রে মানে টোটাল পদার্থটার ক্ষেত্রে নেট দ্বিমেরু ভ্রামক প্রচুর হয়, তাদের অয়স্চম্বক পদার্থ বলে, ঠিক আছে। তো সেই হিসাবে তো এই পদার্থ এটা নিয়ন্ত্র একটি তিরস্চম্বক পদার্থ মানে এখানে নেট দ্বিমেরু ভ্রামক শূন্য হবে, ঠিক আছে। কেন শূন্য হবে, কারণ এর মধ্যে তোমার আনপেয়ার্ড ইলেকট্রন নাই বললেই চলে, ঠিক আছে। এই গেল আমাদের কত নম্বর, এই গেল আমাদের 24 নম্বর, ঠিক আছে। শেষ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে 25 থেকে, ঠিক আছে। টাটা, বাই বাই।